ঠিক আছে, শোনা যাচ্ছে কিনা একটু দেখেন, সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এটা একটু নিচের দিকে নামাই দিলে হচ্ছে যে দেখতে সুবিধা হয় যে ঠিকঠাক আছে কিনা। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের লেকচারে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব। আমি বর্তমানে পড়াশোনা করতেছি এমবিবিএস থার্ড ইয়ার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এবং আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। তো আজকে তোমাদের সাথে আমি আলাপ করব হচ্ছে আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের খুবই একটা ইজিয়েস্ট চ্যাপ্টার ভেক্টর নিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে বেসিক এবং হচ্ছে এডমিশন দুইটাকেই কভার করার ট্রাই করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা কিছু বেসিক কথাবার্তা জানবো। আমরা সবাই জানি যে আসলে আমরা যে কোয়ান্টিটি বা রাশি, এগুলোকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তোমরা ছোটবেলা থেকে জানো যে স্কেলার রাশি হচ্ছে কি, যেখানে হচ্ছে আমরা শুধু কেবল মান পাবো, কোনো দিক পাবো না, তাই না? অর্থাৎ যে রাশিটাকে ডিফাইন করার জন্য আমাদের শুধু কেবল মানের দরকার হবে, কোনো ডিরেকশন বা দিকের দরকার হবে না। এগুলা এই সমস্ত কথাবার্তা আমরা ছোটবেলা থেকে জানি, এই টুকটাক কথাবার্তা। আচ্ছা, আর ভেক্টর রাশি কি ছিল? তার মান থাকবে, পাশাপাশি তাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের ডিরেকশন দরকার হবে। তো আমরা আমাদের মেডিকেল এক্সামে কিন্তু এগুলো আসে, যে হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি নয়, কোনটি ভেক্টর রাশি নয়, বা কোনটা স্কেলার কোনটা ভেক্টর। তো তোমরা জানো এগুলা, যে দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব। দেখো এটা কিন্তু 9-10 সালে এই সেশনে আসছে, এটা পরীক্ষার মধ্যে। দ্রুতি কাজ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। কেন এগুলা স্কেলার, কেন এগুলা হচ্ছে ভেক্টর, এগুলো আমরা একটু পরে আলাপ করবো। আগে আমরা একটু জেনে নেই যে কোনগুলা হচ্ছে ভেক্টর রাশি এবং কোনগুলা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, দেখো, আর ভেক্টর রাশির গুলোর মধ্যে আমরা কি কি পাবো? সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল এবং ওজন। ঠিক আছে, এখান থেকে আমি একটু আলাপ করতে চাই। দেখো, তোমরা কি আমাকে বলতে পারো যে চাপ, ঠিক আছে, আমি দুইটা রাশি লিখতেছি, আরেকটা ধরে নাও হচ্ছে তড়িৎ প্রবাহ। এই দুইটা কোন ধরনের রাশি হইতে পারে? এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আচ্ছা, চলো আমরা একটু এগুলার ভিতরে ঢুকা ট্রাই করি। তোমরা ছোটবেলা থেকে কিন্তু জানো যে চাপ কি ছিল। চাপের সূত্রটা যদি আমি লিখতে চাই, সেটা ছিল P = F/A, তাই না? এখানে কিন্তু F ভেক্টর কোয়ান্টিটি, এটা তোমরা জানো, F মানে হচ্ছে বল। কিন্তু কথা হচ্ছে, এ তাহলে কি? এ তো স্কেলার ক্ষেত্রফল, তাই না? তো আলটিমেটলি এটার রেজাল্টটা কি হওয়া উচিত ছিল? চাপ ভেক্টর হওয়া উচিত ছিল না? কিন্তু এইখানে আমাদের কনসেপশনে একটা ভুল আছে। সেটা কি? তোমরা একটু খেয়াল করো, আমরা চাপের সংজ্ঞায় কি পড়ি? চাপের সংজ্ঞাটা এরকম ছিল যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে চাপ, তাই না? একক ক্ষেত্রফলের উপর কি বলছি বলতো? লম্বভাবে প্রযুক্ত বল। তোমাকে আমি একটু চিত্রায়িত করে দেখাই। ধরো এখানে আমাদের একটা অবজেক্ট আছে, ঠিক আছে? তো এখানে তুমি একটা বল প্রয়োগ করলা। কোন দিকে? তুমি বলটা এইভাবে প্রয়োগ করলা, ঠিক আছে? তার ভার কেন্দ্রের দিকে এইভাবে প্রয়োগ করলা। এখন কথা হচ্ছে, বলো এটার ওজন কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে, তাই না? এটা তো আমরা জানি যে ওজনটা হচ্ছে সবসময় নিচের দিকে ক্রিয়া করে। mg। আচ্ছা, সেটা থাকলো। এখন কথা হচ্ছে, এটার একক ক্ষেত্রফলের উপর আমরা বল প্রয়োগ করেছি, তাই না? এই দিকে হচ্ছে আমাদের ফোর্স, এই দিকে। কিন্তু কথা হচ্ছে, এটা কি লম্বভাবে হইলো? এটা কিন্তু লম্বভাবে হইলো না। তাহলে তুমি যদি এটার লম্বভাবে বের করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই দিকে কি আসবে বলতো?
এফ কস থিটা, তাই না? আমরা একটু পরে উপাংশে ভাগ করা শিখবো যে একটা ভেক্টরকে কিভাবে উপাংশে ভাগ করতে হয়। তো এইটা কিন্তু হচ্ছে আসলে আমাদের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা। তো আলটিমেটলি এই এফ কস থিটা কিন্তু এফ না, এটা কিন্তু ভেক্টর না, এটা হচ্ছে তার একটা জাস্ট একটা উপাংশ, ঠিক আছে? একটা অভিক্ষেপ বলতে পারো, অভিক্ষেপ, ঠিক আছে? তো এটাকে একটু বড় ক্লাসের বইতে আসলে এইভাবে বলা হয় এফ লম্ব, তাই না? তার মানে এখানে আলটিমেটলি এফ না, তুমি যেই বলটা প্রয়োগ করতেছো সেটা লম্ব দিকে কতটুকু যাচ্ছে সেইটা এফ কস থিটা। তো যার কারণে আমাদের চাপটা কিন্তু তখন কি হয়ে যায়, স্কেলার হয়ে যায়, ঠিক আছে? তাহলে চাপকে কি বলা যাবে, এটা ভেক্টর? অবশ্যই না, এটা কিন্তু স্কেলার রাশি। এবার আসে তড়িৎ প্রবাহের দিকে। ধরো আমাদের এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে যে এই বিন্দুতে আমরা এইদিকে একটা কারেন্ট দিচ্ছি, এইদিকে দিচ্ছি। তো আলটিমেটলি আমরা যদি আরো একটু আঁকাতে চাই এইদিকে, তাই না? দেখো কি হচ্ছে, এটাকে ধরো হচ্ছে I1, এটাকে ধরো হচ্ছে I2, এটাকে ধরো হচ্ছে I3, এটাকে ধরো হচ্ছে I4, তাই না? তারপরে হচ্ছে এটাকে ধরো I5, ঠিক আছে? একটা কাজ করতে পারি আমরা চাইলে, এটাকে একটু মুছে দিই যে এই দিক দিয়ে। আচ্ছা, এটা ইয়েতে ছিল, তাই না? ধরে নাও এই পাঁচটা নাই, তার মানে কি আলটিমেটলি দেখো এটা ডিরেকশন আছে, কিন্তু ডিরেকশন থাকলেই হবে না, আমাদের ভেক্টরের কিছু যোগ বিধি আছে এবং বিয়োগ বিধি আছে। ভেক্টরের যোগফল বিয়োগফল, ঠিক আছে? ওই বিধি অনুসারে আমাদের এটা আসলে ভেক্টর কোয়ান্টিটি হবে না। কেন? কারণ তুমি যদি এখন বলতে চাও এই সবগুলা কারেন্টের সামেশন কত, তাহলে আমি বলবো যেহেতু এটা এদিক থেকে আসতেছে, এটা এদিক থেকে আসতেছে, আলটিমেট এটা যদি না থাকতো পাস হয়ে যাচ্ছে কিন্তু I5 এর দিকে। তার মানে কি হইলো বলতো, সবগুলোর যোগফল, মানে আমি যদি বলতে চাই I1, I2, I3, I4, আলটিমেটলি এটা কিন্তু I5। তুমি এভাবে চিন্তা করো, তুমি চারটা তার, যে তারগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে সেগুলোকে তুমি একসাথে নিলা, নিয়ে হচ্ছে তুমি এটাকে পাস করাই দিলা, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি একটা রেজাল্ট পাবা। কিন্তু এইটা কি আমাদের ভেক্টরের যে লব্ধি, আমরা একটু পরে শিখবো, ওইটাকে কি সে স্যাটিসফাই করলো? করলো না কিন্তু। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটা রাশিকে ভেক্টর বলতে চাই তাহলে মান থাকবে, ডিরেকশন তো থাকবেই, ইভেন ভেক্টরের কিছু বিধি আছে, যোগ বিধি, বিয়োগ বিধি, সামান্তরিক বিধি, ওই জিনিসগুলোকে কিন্তু তাকে ফলো করতে হবে। তো অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট আমরা বলতে পারি এই তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর রাশি নয়, এটা কিন্তু একটা স্কেলার রাশি। যদিও বড় ক্লাসের বইগুলোতে এটাকে আরেকটা রাশি বলা হয়েছে, ওইদিকে আমরা না যাই, ঠিক আছে? চলো আমরা একটু নেক্সট পড়াশোনায় যাই। দেখো, তো এইখানে এখন তোমরা যেহেতু অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছো, সো এখন তোমাদেরকে ওইটা বোঝানোর দরকার নাই যে একটা ভেক্টরকে উপরে তীর দিতে হয় নাকি নিচে তীর দিতে হয়, এগুলো তোমরা আলটিমেটলি জানো, ঠিক আছে? তারপর একটু দেখে নিবা। এখন চলো আমরা একটু যেমন হচ্ছে যে বল, টর্ক, এগুলো নিয়ে আমরা আলাপ করে ফেলছি যে কোনগুলো ভেক্টর কোয়ান্টিটি, তাই না? আচ্ছা, কৌণিক বেগ, এগুলো ডিটেলসে আমরা হচ্ছে যখন বলের চ্যাপ্টার পড়বো ওইখানে আলাপ করবো। তোমরা জাস্ট কোনটা কোন ধরনের রাশি, কোনটা ভেক্টর, কোনটা স্কেলার, এইটা একটু জেনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা ভেক্টরের ক্লাসিফিকেশন পড়বো, মেইনলি কিছু বিশেষ স্পেশাল ভেক্টর নিয়ে আলাপ করবো। দেখো এখানে প্রথমে হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা কি? দেখো আমি নেক্সট পেজে যাই। একক ভেক্টর, তুমি যদি ধরো হচ্ছে এই হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটাকে তুমি যদি তার মান দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি যা পাবা ওইটাই হচ্ছে আলটিমেটলি একক ভেক্টর, ঠিক আছে? যেমন আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে, আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতিটাকে একটু দেখবো, অর্থাৎ আই জে কে ওই হিসাবে আমরা করতে যাব, তখন ধরো হচ্ছে আমরা একটা ভেক্টরকে এভাবে ডিফাইন করলাম 2i 3j প্লাস 5k, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলতে চাই এটার একক ভেক্টর কি হবে, তুমি এটাকে বলতে পারো যে ভাইয়া এটাকে আমি ধরে নিলাম হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে খুব সিম্পল, এটার একক ভেক্টর কি হবে বলো? এটা কিন্তু শিখলাম, একক ভেক্টর মানে হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা। তাহলে আমাদের উপরে এই ভেক্টর থাকবে আর নিচে হবে a এর মান। এখন এটার মান কিভাবে বের করতে হয় তোমরা জানবা সামনের দিকে, যদি তোমরা অলরেডি এগুলো পারো তাহলে এটার মান কি হবে বলো? খুব সিম্পল, রুট ওভার জাস্ট এই সহগগুলার স্কোয়ার করে দাও, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যা আসবে নিচে বসাবা আর উপরে হচ্ছে এই ভেক্টরটা। তো আমি একটু জাস্ট তোমাকে যেটা বলে দিলাম, আমরা ম্যাথ প্র্যাকটিস করার সময় তোমরা এগুলো আরো ভালোভাবে দেখবা, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম যে একক ভেক্টর। আচ্ছা, এখন আমরা তারপর হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। এটা কি? এটা জাস্ট শূন্য ভেক্টর, অর্থাৎ যেই ভেক্টরটা তুমি জাস্ট একটা বিন্দু হিসেবে কল্পনা করতে পারো, যে ভেক্টরটার মান শূন্য। ঠিক আছে, যেমন এখানে কিছু কথা আমাদের মনে রাখতে হবে। যে ভেক্টর রাশির মান শূন্য, যার নির্দিষ্ট কোনো দিক থাকে না, তুমি জাস্ট একটা পয়েন্ট চিন্তা করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা পড়ে ফেললাম। এবার আসা হচ্ছে অবস্থান ভেক্টর। এটা খুব সিম্পল। তুমি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কল্পনা করে নাও। ধরো পি একটা বিন্দু, আমি এইটার অবস্থান নির্ণয় করতে চাই। তাহলে আমরা কি করব? এই বিন্দু থেকে এই পি এর দিকে যে ভেক্টরটা, এটাকে অবস্থানটাকে জানার জন্য, সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের অবস্থান ভেক্টর। তো এখানে যাওয়ার জন্য তুমি কি করতে পারো? এখান থেকে তুমি এক্স বরাবর কিছু গেলা, আবার ওয়াই বরাবর গেলা, তার মানে আলটিমেটলি এটা কিন্তু এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ নিয়ে আলাপ করতে পারি। দেখো এখানে কি বলা আছে, পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্কের সাহায্যে পি এবং কিউ ভেক্টরকে প্রকাশ করো। আমি তোমাকে এটা বোঝানোর জন্য আগে কনসেপ্ট একটু দেখাই। একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আমাদের এইখানে একটা বিন্দু হচ্ছে পি আর এইখানে একটা বিন্দু হচ্ছে কিউ। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমরা যদি বলি এটা আমাদের হচ্ছে অরিজিন পয়েন্ট, তাহলে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে? ওপি হবে, তাই না? আর এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? ও কিউ হবে, তাই তো? একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, এখন আমি যদি বলি আমি এখন পি থেকে কিউতে আসতে চাই, তাহলে কিন্তু আমরা ভেক্টরটা এইভাবে হবে না, পি থেকে কিউর দিকে, তাই তো? আচ্ছা, এখন তোমরা কিন্তু একটু পরেই জানবা। একটু পরে কেন বলতেছি? কারণ হচ্ছে যে আমরা এখনো ভেক্টরের বিধিগুলা ভালো করে শিখি নাই। ত্রিভুজের যোগ বিধি, ত্রিভুজের বিয়োগ বিধি, বহুভুজের যে সূত্রগুলো ছিল, লব্ধির সূত্রগুলো, ওগুলো আমরা এখনো জানি না ঠিকভাবে, তাই না? আমি ধরে নিচ্ছি এটা, যদিও তোমরা অলরেডি এগুলো পড়ে আসছো, কারণ তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে আছো। আচ্ছা, তো এখন আমি যদি বলি এখানে ত্রিভুজের যোগ বিধি অনুসারে কি হবে বলো তো? পি কিউটা কি হবে? খুব সিম্পল, ওপি প্লাস ও কিউ, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি বলতে চাই এখন পি কিউটা আসলে কি, একটু দেখাই আমি তোমাকে। দেখো, ওপি প্লাস সেম দিকে দেখো পি কিউ, ত্রিভুজের যোগবিধিটা দিচ্ছি, তাই না? ওপি পি কিউ ইজিক্যালস কি হবে? ও কিউ, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে পি কিউটাকে বের করতে চাই, তাহলে কি হবে বলো? বলো, ও কিউ মাইনাস ওপি। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে জাস্ট তুমি কিউ বিন্দুর স্থানাঙ্ক থেকে ও কিউ, যেটা পি বিন্দুর স্থানাঙ্ক যেটা ওপি, এটাকে বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি পি এবং কিউ পেয়ে যাবা, তাই না? তাহলে এই সূত্র অনুসারে আমি যদি বলি ভাইয়া এই পয়েন্টটা যদি এবি হয়, তাহলে তুমি বলবা খুব সিম্পল ভাইয়া, আমি বি থেকে এ বিয়োগ করে দিব, তাই না? ভেক্টরটাকে আমরা উপরে নিচে দিচ্ছি, সমস্যা নেই। ক্লিয়ার? তো চলো আমরা এই কনসেপ্টটা খাটিয়ে আমরা এই ম্যাথটা একটু দেখি। আমি এখানে আর ম্যাথটা ওইভাবে করাচ্ছি না। দেখো, -3 4 5, তার মানে এটা হচ্ছে আমাদের আই, এটা জে, এটা কে, তাই না? এক্স ওয়াই জেড, এটাও এক্স ওয়াই জেড। তাহলে আমরা যদি এখন অবস্থান ভেক্টরটাকে ডিফাইন করতে চাই, তাহলে কি হবে বলো? পি বিন্দুর অবস্থান ভেক্টর, এখানে মার্কারটা কোথায় আসবে? আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে আমরা বলতে পারি আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে বলো? -3i + 4j + 5k। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই যে। এখন আমরা একটু আগে শিখলাম যে পি কিউ বলতে চাইলে কি করবো আমরা? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা বিয়োগ করে দিব, তাই না? খুব সিম্পল। এই যে আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে আমরা পাইলাম। এখন আমরা যদি মান বের করতে চাই, তোমাকে একটু আগে দেখাইলাম মানটা কিভাবে বের করবো। জাস্ট সহগগুলোকে আমরা স্কয়ার করে রুট করে দিব, তো আলটিমেটলি আমরা এভাবে অ্যান্সার গুলো পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, ব্যাসার্ধ ভেক্টরকে আমরা ওইভাবে অবস্থান ভেক্টরের মধ্যে বলতে পারি। আচ্ছা, সরণ ভেক্টর, দেখো সরণ ভেক্টরটা আমি অলরেডি বোঝাই ফেলছি। কিভাবে? খুব সিম্পল। এই যে তুমি পি থেকে কিউতে যে ট্রাভেল করলা, আগে তুমি পি বিন্দু স্থানাঙ্ক বের করলা, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলা, দেন পি থেকে কিউতে ট্রাভেল করলা, এই এতটুকুকে যদি আমরা ডেল আর বলি,
দুইটা অবস্থান ভেক্টর ডিফারেন্স, এটাই আমাদের হচ্ছে সরণ ভেক্টর। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে সদৃশ ভেক্টর। এই জিনিসগুলোকে আমাদের একটু জানতে হয়। সদৃশ, বিসদৃশ, সঠিক ভেক্টর, তারপরে হচ্ছে শূন্য ভেক্টর অলরেডি আমরা বলে ফেলছি। সদৃশ ভেক্টরটা কি আমি তোমাকে একটু দেখাই। ধরো হচ্ছে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এটা একটা, এটা একটা। শোনো, দুটি ভেক্টর সদৃশ কখন হবে? যখন দুইটার ডিরেকশন সেম হবে। মনে থাকবে কি বলছে বলতো? দুইটা ভেক্টর কখন সদৃশ হবে? যখন দুইটা ভেক্টরের ডিরেকশন সেম হবে। এইটা নেসেসারি না যে দুইটা ভেক্টর আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর এন্ড এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এই দুইটা ভেক্টর সমান হইতে হবে, এটা নেসেসারি না। জাস্ট কি বললাম বলতো? দুইটা ডিরেকশন সেম হবে। তোমরা অবশ্যই ধারক রেখার একটা কনসেপ্ট ছিল ছোটবেলায়, মনে করে দেখো তো, যে আমরা যদি বলি এই আসলে ভেক্টরটা কি, এরকম বড় একটা রেখার অংশ না? আবার এই ভেক্টরটা কি, এটা একটা বড় রেখার অংশ না? দেখো তো এই দুইটা ধারক রেখা কিন্তু প্যারালাল। কিন্তু মনে রাখতে হবে, আমি যদি আরেকটা ভেক্টর ধরো এই ধারক রেখার উপরে দিয়ে দিলাম এভাবে, তাহলে বলো তো দেখি এই ভেক্টরটাকে আমি বললাম সি, এই এ বি সি তিনটা কি আসলে প্যারালাল বা সদৃশ কিনা? অবশ্যই সদৃশ। ভেক্টরের ক্ষেত্রে যে দুইটার মধ্যে ডিস্টেন্স থাকতে হবে ব্যাপারটা এমন না। ধারক রেখা যদি সেম হয়, ইভেন ধারক রেখা যদি ডিফারেন্ট হয়ে একই দিকে ডিরেকশন হয়, তবেই তারা সদৃশ হবে। বুঝতে পারছো? মেইন কথা কি বললাম? ধারক রেখা ডিফারেন্ট, ধারক রেখা ডিফারেন্ট, আবার ধারক রেখা একই কিন্তু ডিরেকশন সেম, তবেই তারা হচ্ছে সদৃশ ভেক্টর। আচ্ছা, বিসদৃশ কি হবে? একটা ডিরেকশনটাকে উল্টায় দাও, ধরো এই ডিরেকশনটাকে তুমি এদিকে না দিয়ে এইদিকে দিয়ে দিলা, তখন কি হবে? এ এবং বি হবে কি? বিসদৃশ ভেক্টর। তো এইভাবে এই জিনিসগুলো আসলে আমরা বলতে পারি। আশা করি বুঝেছো। সমতলীয় ভেক্টর মানে কি? যে সবগুলো ভেক্টর একই তলের মধ্যে থাকবে। দেন এখানে পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর বলা আছে। মনে রাখবা পোলার ভেক্টর যেগুলা, সেগুলা কি হবে বলো? বল মানে কৌণিক কথাগুলো থাকবে না, বল, ভরবেগ, সরণ, গতিবেগ। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বা হচ্ছে অক্ষীয় ভেক্টর। এগুলোকে কেন অক্ষীয় বলা হইতেছে আমরা একটু পরেই দেখবো, যে আসলে বেগ কেন অক্ষীয় হইলো, কৌণিক বেগ কেন অক্ষীয় হইলো। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এর মধ্যে ভেক্টর ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এগুলো নিয়ে আমরা এখন আলাপ করতে পারি। আমি একটু দেখাই। তো আমরা প্রথমে আলাপ করবো হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র নিয়ে, যেটা আমি অলরেডি তোমাকে একটু আগে দেখাইছি। ঠিক আছে, ধরো এই দিকে হচ্ছে আমাদের একটা ভেক্টর, ঠিক আছে, ঠিক এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর শুরু হইলো। আচ্ছা, এখানে মিললো না, সমস্যা নাই, নো প্রবলেম। আর এই দিকে হচ্ছে একটা ভেক্টর শেষ হইলো। ঠিক আছে, তো আমরা কি করলাম? আমরা হচ্ছে প্রথমে ধরে নিলাম আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। এটা হচ্ছে আমাদের ধরে নাও হচ্ছে পি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। দেখো তো দুইটা একই দিকে ডিরেকশনাল না, পি এবং কিউ। বাট এই যে এটা লব্ধি হবে হচ্ছে আর, লব্ধি মিন্স দুইটার যোগফল, তাই তো? ভেক্টর যোগফল, এটা মনে রাখো। লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল। তাহলে আমি আর কে আসলে কি পাবো? আর হবে পি প্লাস কিউ, তাই না? তো এখন ভাই ভেক্টরের তাহলে ত্রিভুজের বিয়োগ বিধি কি? দেখো বিয়োগ বিধি আসলে কিছুই না। আমি যদি বলি পি মাইনাস কিউ, এইটা যে কথা। আমি যদি বলি পি প্লাস মাইনাস কিউ, একই তো কথা হইলো। তাহলে আসলে পার্থক্যটা কোথায়? জাস্ট তুমি কিউ কে মাইনাস করে দিছো। মাইনাস মিন্স ভেক্টরের মান ঠিক আছে, তুমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিছো। বুঝতে পারছো? আমি একটু দেখাই তোমাকে। ধরো আমাদের এই দিকে একটা ভেক্টর আছে, এক সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটাকে আমরা বলতে পারি হচ্ছে পি। ওকে, আর এই দিকে হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, এটাকে বলতে পারি হচ্ছে আমরা কিউ। তো এখন আমরা একটু পরে সামান্তরিকের যেই ভেক্টর বিদ্যিটা আছে সে শিখবো। তো এখানে কি হয়, দুইটা লব্ধি তাদের কর্ণ বরাবর যায়, ওটা আমরা একটু পরে দেখতেছি। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি এখন এই লব্ধি যদি এই কর্ণ বরাবর যায় এইদিকে, হ্যাঁ, লব্ধিটাকে আমি আরেকটা কালার দিই, লাল কালার দিই, এবং ঠিক আছে,
দেখো লব্ধি এই বরাবর যাবে, তাই না? এই হচ্ছে আর। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলতে চাই আমাদের আর কি হবে বলতো? আর হবে হচ্ছে পি প্লাস কিউ, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলতে চাই যে পি মাইনাস কিউ, তাহলে কি হবে? তুমি একটু আগে শিখছো যে ভাইয়া পি মাইনাস কিউ আসলে কিছুই না, এটা হচ্ছে পি ঠিক থাকবে, প্লাস দিয়ে আমরা মাইনাস কিউ লিখে দিব, তাই না? তো তখন আমাদের লব্ধিটা আসলে কেমন হবে আমি সেটা নিয়ে একটু পরে আলাপ করবো, আগে লব্ধির সূত্রটা শিখাই নিচ্ছি, ঠিক আছে? দেখো, আমরা নেক্সট পেজে যাই। আমরা এখনই শিখলাম যে ধরো আমাদের একটা, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। আমাকে বলো তো দেখি, এখন আমরা যদি এটা দিয়ে ইয়ে বানাই ফেলি, একটা সামান্তরিক বানাই ফেলি, তাহলে মোটামুটি এরকম হবে না? এই তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে লব্ধি কোথায় কোন দিকে থাকবে বলো? আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। লব্ধিটাকে আমরা গ্রিন কালার দিই, ঠিক আছে, বলতে যাতে ভিজুয়ালাইজেশন যাতে সমস্যা না হয়। তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা লব্ধিটাকে বলতেছি হচ্ছে আর। দেখো এই লব্ধির সূত্র কিভাবে আসছে, লব্ধির দিকের সূত্র কি আমরা কখন পি নিচ্ছি, কখন কিউ নিচ্ছি, এবং আমরা কোনটা কিভাবে নিচ্ছি। ঠিক আছে, দেখো, তা আমরা ধরে নিলাম আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। অর্থাৎ দুইটা ভেক্টর আলফা কোণে পরস্পর ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধি হবে এই কর্ণ বরাবর। তুমি এভাবে চিন্তা করতে পারো যে নদী নৌকার অঙ্ক যখন তুমি করবা, যে তুমি নৌকা চালাচ্ছ হচ্ছে এই দিকে একদম লম্ব বরাবর, তো এই দিকে স্রোত যখন ধাক্কা দিবে, তোমার নৌকার ব্যাগ এই দিকে, স্রোতের ধাক্কা এই দিকে, তাহলে আলটিমেটলি কিন্তু তুমি এইভাবে কর্ণ বরাবর চলে যাবা, তাই না? তাহলে ওই যে তুমি একদম আলটিমেট জায়গায় যাওয়ার পরে কতটুকু ব্যাগ তোমার উপর প্রযুক্ত হইলো, ওইটাই কিন্তু লব্ধি ব্যাগ। তার মানে পি কিউ, এটার লব্ধি হচ্ছে আর, ঠিক আছে? তো এখান থেকে আমরা আর কি হবে, পি এবং কিউ এর ভেক্টর যোগফল, তাই না? এখন যদি আমরা আর এর মান বের করতে চাই, সূত্র কিভাবে আসছে আমি পরে দেখাই দেবো, যেটা বইয়ের মধ্যে দেয়া আছে, ঠিক আছে? ওইটা না, আমাদের আগে কনসেপ্টটা জানতে হবে যে আমরা কখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিব, কিভাবে নিব, ঠিক আছে? আলফা কত হবে কখন, ওই জিনিসগুলা দেখো। তাহলে সূত্রটা কি ছিল বলো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে? এটা ছিল না সূত্র? তো এই সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা কি করে ফেলবো, আমরা হচ্ছে আলটিমেটলি আর এর মানটা বের করে ফেলবো, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে ঝামেলাটা কোথায় হয়? ঝামেলাটা হয় হচ্ছে এই আলফাকে নিয়ে, ঠিক আছে? মনে রাখতে হবে এই আলফাটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করব? এটা আমরা মনে রাখবো হচ্ছে হয় দুইটা ভেক্টরের পা পা একসাথে থাকবে, অথবা দুইটা ভেক্টরের মাথা মাথা একসাথে থাকবে। যেমন আমি তোমাকে দেখাই, আমি যদি বলি আমাদের এই দিকে একটা ভেক্টর, তারপরে হচ্ছে আমাদের এই দিকে একটা ভেক্টর। আচ্ছা, তুমি একটু খেয়াল করো তো, আমি যদি বলি এটা হচ্ছে এই ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, বলতো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তুমি কি বলবা যে ভাইয়া এইটা মধ্যবর্তী কোণ আলফা? যদি তুমি তাই বলো তাহলে হচ্ছে তোমার কনসেপ্টটা ভুল। একটু আগে আমরা কি বললাম, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা বের করতে চাই, কি করতে হবে? দুটি ভেক্টরের পা পাকে একসাথে করতে হবে, অথবা ভেক্টর দুটির মাথা মাথাকে একসাথে করতে হবে। তাহলে এখানে কি পা পা একসাথে আছে? না, দেখো একটার মাথা আর আরেকটার পা, মাথা বলতে আমরা তীর চিহ্নটাকে বলতেছি। তাহলে কিন্তু এই আলফা কিন্তু তার কি না বলো, তাদের মধ্যবর্তী কোণ না। তাহলে কি করতে হবে আমাদেরকে? খুব সিম্পল একটা কাজ করতে হবে, এটা পিঙ্কিশ হয়ে গেছে, ওকে। দেখো আমরা কি করব, নিচের দিকে এটাকে একটু বাড়িয়ে নিব। আমরা ভেক্টরের দিকটাকে সেম রেখে, মানটাকেও সেম রেখে
ভেক্টরকে আমরা বর্ধিত করতে পারি, ট্রান্সফার করতে পারি, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারি, এক বিন্দুতে আনতে পারি। ক্লিয়ার? এটা করা যায়। তাহলে দেখো যখন আমরা এটাকে নিচে নামিয়ে আনলাম, এখন কিন্তু দেখো দুইটা ভেক্টরের এটার পা আর এটার পা একসাথে হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তখন তাদের মধ্যবর্তী কোণ। এখন ভাই সেটা কিভাবে বের করবো? ধরো আলফার মান দেয়া আছে 60, তো তুমি বুঝতে পারতেছো টোটালটা যদি 180 হয়, সো ইট মাস্ট বি 120, তাই না? তো এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আশা করলাম তুমি এই জিনিসটা জানো। একটু আমি পরের পেজে যাই তোমাদেরকে আগের সেই কনসেপ্টটা দেখাই। দেখো কি ছিল, এই হচ্ছে একটা ভেক্টর, তাই না? আচ্ছা, আর এই হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করলাম, এটাকে বর্ধিত করে নিয়েছিলাম, নিয়ে তারপর তার মধ্যবর্তী কোণ বের করছিলাম। কিন্তু আমি যদি ধরো এখন এটা আমার এরকম থাকলো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, তো এখন আমি যদি বলতে চাই এটা লব্ধি বের করো, তুমি বলবো ভাই এটা লব্ধি মাঝ বরাবর যাবে, আমি দেখাচ্ছি না সেটা। আচ্ছা দেখিয়ে দিই একটু, এক সেকেন্ড। দেখো এটা হচ্ছে তাদের লব্ধি, তাই না? লব্ধিটাকে আমরা কি দিয়ে ডিফাইন করলাম? আর, তাই তো? তাহলে আর কি হবে বলো? পি প্লাস কিউ, তাই না? এখন আর এর মান কি হবে বলো? একটু আগে শিখাইলাম, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? আচ্ছা দেখো, তো এখন আলফা কি হবে? এই হচ্ছে আলফা, দুইটি ভেক্টরের পা পা একসাথে আছে দেখো অলরেডি, তাই না? ঠিক আছে, কিন্তু তোমাকে কোশ্চেনে বলা হলো, আমি একটু দেখাই, এগুলো একটু মুছে দিই আমি। এই দুটি ভেক্টরের বিয়োগফল আমাকে বের করে দেখাও। পি মাইনাস কিউ তখন কি হবে বলো? খুব সিম্পল, তুমি বলবো ভাইয়া আমরা তো জানি, একটু আগে আপনি আমাকে বললেন যে পি মাইনাস কিউ আসলে কিছুই না, এটা হচ্ছে বিয়োগ করে যোগ করা, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু পি এর সাথে মাইনাস কিউ নিতে হবে, তাই না? তাহলে মাইনাস কিউ আমরা কিভাবে নিব? আমরা দেখো এই যে এই কিউ ভেক্টরটা, এটা ডিরেকশনটাকে উল্টাই দেব। তার ডিরেকশনটা যদি উল্টাই দাও তাহলে কিন্তু মাইনাস কিউ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে আমরা ডিরেকশনকে উল্টাবো ঠিকই, মান কিন্তু সেমই থাকবে। ধরো আমাদের এটার মান হচ্ছে 2 নিউটন, এটা একটা বল, এটার মান হচ্ছে 2 নিউটন, এটার মান হচ্ছে ধরো 5 নিউটন। তাহলে কি বললাম বলতো, এই 2 নিউটন মানটা ঠিকই থাকবে, তাহলে চেঞ্জটা হবে কি? চেঞ্জটা হবে হচ্ছে ডিরেকশনের মধ্যে। ঠিক আছে, দেখো আমরা এখন ডিরেকশনটাকে চেঞ্জ করে দিই। এই যে এখন এই ভেক্টরটা হচ্ছে মাইনাস কিউ, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে বলো এটা লব্ধি কোন দিকে যাবে? সিম্পল, এটা লব্ধি যাবে হচ্ছে এই যে এই বরাবর। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটা সূত্র দিতে চাই, লব্ধিটা যদি বের করতে চাই, মানে বিয়োগফলের লব্ধিটা, একটু সমস্যা হচ্ছে, সরি। তাহলে কি হবে বলো? আর ইজ ইকুয়ালস টু কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? আচ্ছা এখন আমাকে দেখো, এখানে পি এর মান বসাবো কত? 5, কিউ এর মান হচ্ছে 2, এখানে 5 2, কিন্তু কথা হচ্ছে এখন এই আলফাটাকে নিয়ে। এখন আলফা কত হবে? ধরে নাও এটা ছিল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খুব সিম্পল, এখন তুমি যদি বলতে চাও এই যে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ, সেটা কিন্তু আসলে এইটা। তাহলে কত হবে? এটা 180 থেকে 60 বিয়োগ করে দাও, 120। তখন তোমাকে এখানে 120 বসাতে হবে। তো আশা করি আমরা লব্ধির যে মোটামুটি একটা বেসিক লেভেলের কনসেপ্ট সেটা আমরা শিখে ফেললাম। চলো আমি নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা কি? আচ্ছা, তো ঠিক আছে, দেখো তো এখান থেকে আমরা কি শিখলাম, লব্ধির মান কিভাবে বের করতে হয়। কিন্তু আমরা একটু আগে বললাম ভেক্টরের কি থাকবে, মানও থাকবে, সাথে সাথে কি থাকবে, একটা
ডিরেকশন থাকবে। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিরেকশনটাকে বলবো হচ্ছে থিটা, মানে কোণ, কত ডিগ্রি কোণে সে কার সাথে আছে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে লব্ধির দিক সেটা হচ্ছে পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। খুব সিম্পল ভাই, আপনি পি এর সাথে কেন নিলেন? তোমার যদি মন চায় তুমি কিউ এর সাথে নিতে পারো, কারণ এটা যদি 20 হয় তাহলে টোটালটা থেকে আমরা এটা বিয়োগ করলে তো আবার এটা পাবো। সো আমরা একটা বের করি না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম আমাদের থিটার যে দিকটা সেটা হচ্ছে পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে, তাই তো? আচ্ছা, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? টেন থিটা দিয়ে। তো এটা আমি একটু পড়াই দিচ্ছি, আমি সবসময় এভাবে মনে রাখি, যার সাথে অ্যাঙ্গেল তাকে রাখবো আমরা সিঙ্গেল। বলো, পি এর সাথে তো থিটাটা, তাই না? তাহলে থিটাটা পি এর সাথে যেহেতু, পিটাকে আমরা সিঙ্গেল রাখলাম। এখন তুমি তো জানো যে টেন মানে হচ্ছে সাইন বাই কজ, তাহলে তুমি আগে লিখে রাখো সাইন আলফা কজ আলফা। এখন দুই পক্ষে কিউ দিয়ে দাও সাথে সাথে, আর এখানে একটা প্লাস দিয়ে দাও। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি লব্ধির দিক, কার সাথে? পি এর সাথে। ঠিক আছে, এখন চাইলে তুমি এখানে থিটাটাকে আলাদা করে লিখে ওইখানে তুমি ট্যান ইনভার্সটাকে উঠাই দিয়ে দেন এটাকে লিখে ফেলো। তাহলে এই হচ্ছে আমাদের থিটার দিক। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা নেক্সট কনসেপ্টে যাই। আমরা এখন দেখবো, দেখো তোমরা ক্লাস 9-10-এ কিভাবে শিখতা? ধরো হচ্ছে একটা বস্তু যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, তার একটা কি আছে, ইঞ্জিনের একটা ধাক্কা ছিল, একটা বল ছিল, তারপরে যদি আরেকজন ধাক্কা দেয় তার উপরে, তাহলে কি হবে বলো? তার উপর আরেকটা ফোর্স অ্যাপ্লাই হলো না? মনে করে দেখো, এরকম অঙ্ক আমরা শিখছিলাম কিন্তু ক্লাস 9-10-এ। ধরো আমরা দেখাচ্ছি একটু, ধরো এটা হচ্ছে আমাদের একটা গাড়ি, ঠিক আছে? ওকে, এখন দেখো এই গাড়িটা হচ্ছে ওর ইঞ্জিনের ধাক্কা নিয়ে সামনের দিকে আগাচ্ছে, একটা ফোর্স এফ। এখন ধরো কোন একটা সোর্স থেকে তার উপর আরেকটা বল প্রয়োগ করা হলো এদিকে। তাহলে আমি যদি বলতে চাই এই বস্তুটার উপর মোট প্রযুক্ত বল কত, তুমি বলবা ভাইয়া এটা যদি 10 নিউটন হইতো, এটা যদি 5 নিউটন হইতো, তাহলে টোটাল যে নিট ফোর্সটা সেটা হইতো কি বলতো? 10 প্লাস 5 দ্যাট ইজ 15 নিউটন। তোমার অঙ্কটা হচ্ছে মানে কনসেপচুয়ালি ভুল হইলেও অঙ্ক হয়ে গেছে। কারণ কি, একটু আগে তো বললাম যে দুইটা ভেক্টর রাশিকে এইভাবে যোগ করা যায় না। দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করতে হয় মনে করে দেখো তো। দুইটা, এটা যদি আমরা f1 বলি, এটাকে f2 বলি, তাহলে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2, এভাবে না? কিন্তু তুমি কিভাবে যোগ করছিলা? বাংলা যোগ যেটাকে আমরা বলি, তাই না? মানে 10 যোগ 5। কিন্তু অঙ্কটা হয়ে গেছে আসলে কেমনে, ওইটা তোমাকে আমি একটু এখন দেখাচ্ছি। দেখো, লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বলে তোমরা দুইটা কথা শিখবে একটু পরেই। আমরা একটু আগে শিখলাম, আমরা ধরে নিলাম আমাদের লব্ধিটা হচ্ছে আর, এটাকে আমরা পরম মান দিয়ে না বলে শুধু আর বলতেছি, জাস্ট আমাদের এটা মানটা। তাহলে সেটা কি হবে বলো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। দেখো আমরা 9-10-এ মানে ভুল জেনে শুদ্ধ অঙ্ক করতাম, সেটা তোমাকে একটু একটু কোরিলেট করাচ্ছি আমি। আচ্ছা দেখো, তাহলে এখন পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা হলো না? আমি যদি বলতে চাই এই লব্ধির সর্বোচ্চ মানটা কত, মানে তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছো, একাধিক বল, তাহলে সেগুলোর একটা লব্ধি পাবা, একটা সামেশন পাবা, একটা সমষ্টি পাবা, সেটা সর্বোচ্চ কত হইতে পারে? পি তো ফিক্সড, কিউ ফিক্সড, তাই না? এটার মান তো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে বা বলা থাকবে যে একটা বস্তুর উপর এই দিকে এত বল, ওই দিকে এত বল প্রয়োগ করা হয়েছে। কিন্তু এই আলফাটা কিন্তু ফিক্সড না, মানে আমরা এটা বলে দিই না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কার সাথে, তাই না? এখন আমাকে বলো তো দেখি, এই দুটো এই সবগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর এর মানটা নির্ভর করতেছে কার উপর? এই আলফার উপর, তাই না? তাহলে আলফা যদি এমন একটা অ্যাঙ্গেলের মান হয় যার জন্য কজ আলফার মান সর্বোচ্চ পাওয়া যাবে, তাহলেই তো আমরা আরটা সর্বোচ্চ পাবো। কথাটা কি বুঝতে পারছো? তুমি মনে করে দেখো তো কজ আলফার সর্বোচ্চ মান কত, মানে কজের সর্বোচ্চ মান কত হয়? 9-10-এ শিখছিলাম না এরকম, যে কজের এরকম একটা ভ্যালু পাওয়া যায়, মানে সর্বোচ্চ মানটা আসলে 1 এর সমান বা 1 এর কাছাকাছি, মানে 1 হয় সর্বোচ্চ মানটা, তাই তো? আচ্ছা, তাহলে সেটা আমি একটু দেখাচ্ছি। এখন আমাকে বলো কজ এর মান যদি 1 পাইতে চাও, সরি পিঙ্কিশ হয়ে যাচ্ছে সব, মেয়েদের ফেভারিট কালার, তাই না? আচ্ছা দেখো, তাহলে কজ
এর মান যদি তুমি 1 পাইতে চাও, আলফা মাস্ট বি 0, কারণ তুমি তো জানো আলফা কত হইলে কজের মান 0 হবে, মানে অ্যাঙ্গেল কত হইলে cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমাদের এই আলফা যদি 0 হয়, 0 মিন্স কি দুটি ভেক্টরের ডিরেকশন একই দিকে, ওই যে সদিশ ভেক্টরের মতো দুটি ভেক্টরের ডিরেকশন সেম দিকে, অথবা একটার উপর আরেকটা, দুটো ধারক রেখা সেম, তবেই তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 0 হবে। ধরো তুমি এইদিকে একটা বল প্রয়োগ করছো, আবার সেম দিকে আরেকটা বল প্রয়োগ করছো, প্যারালাল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলবো আমরা, বলতো 0 বলবো। অথবা তুমি এটার উপরেই প্রয়োগ করছো, সদিশ ভেক্টরের কনসেপ্টের দিকে তাকাও, সদিশ ভেক্টর মানেই হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 0 হবে। তাহলে আমরা বলতে পারবো যে তখন লব্ধির মানটার জন্য আমাদের আলফাটা কত আসবে, 0 আসবে। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে আমাদের আলফা 0, মানে আলফা 0 হইলেই আমরা কি পাবো, আর এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না? আলফা 0 হইলেই আর এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে এখন বলো সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? খুব সিম্পল, এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পোরশন পুরোটাই 0 হয়ে যাচ্ছে না, সরি, এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পোরশনটা 1 হয়ে যাচ্ছে না। 1 হলে কি হবে বলো, পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2পি কিউ, ছোটবেলার সূত্র a স্কয়ার বি স্কয়ার প্লাস 2পি কিউ, 2ab, তার মানে কি a প্লাস বি হোল স্কয়ার। তো এখানে তো পি কিউ দিয়ে লিখছি, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি পি প্লাস কিউ হোল স্কয়ার। তাহলে এখন দেখো রুট স্কয়ার কাটা চলে গেলে আলটিমেটলি কি হলো, পি প্লাস কিউ হইলো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যদি যদি কোনো একটা বস্তুর উপর একাধিক বল সেম ডিরেকশনে প্যারালালি প্রয়োগ করা হয়, তাহলে তাদের লব্ধিটা ম্যাক্সিমাম হবে। কেন? কারণ সবগুলো ভেক্টরের তখন অ্যাঙ্গেল কত হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হয়ে যাবে, তখন জাস্ট আলটিমেটলি যোগ করে দিলেই আমাদের লব্ধিটা পেয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আসো আমরা সেই আগের কনসেপ্টটা যাই। আচ্ছা, একটু আগে দেখাইলাম কোনটা, এই যে দেখো, এই যে এই বস্তুটার দিকে এবার তাকাও, তুমি যে বাংলা যোগ করছিলা তোমার মিলে গেছে কেমনে, ওই কনসেপ্ট অনুসারে দেখো দুইটা ভেক্টর সেম দিকে না, তাহলে আমি এখন যদি সামেশন বের করতে যাই, মানে লব্ধি, সামেশন মানে তো লব্ধি, তাই না? তাহলে কি হবে বলো, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos আলফা। এখন যেহেতু দুইটা ভেক্টর সেম দিকে, বলো এই আলফার মান কত হবে, 0 হবে। 0 হইলে কি হবে, এটা 1 হয়ে যাবে, তার মানে কিন্তু আলটিমেটলি f1 প্লাস f2 হোল স্কয়ার হইতেছে, আর উপরে রুট ছিল, রুট স্কয়ার কাটা চলে গেলে আলটিমেটলি কি হলো, দুইটা যোগফল হয়ে গেল। দেখো তুমি সেই যোগ করে এটা পাইছিলা, তার মানে তুমি এইটা করছো, মানে কি এটার ভিতরে আসলে এটা ছিল, যেটা তুমি 9 10 এ ওইভাবে শিখো নাই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের লব্ধির কনসেপ্ট, লব্ধির দিকের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে লব্ধির সর্বনিম্ন মান কত হবে বলতে পারো? যদি সর্বোচ্চ মান পি প্লাস কিউ হয়, সর্বনিম্ন মান কি হবে একটু দেখাই আমি। আচ্ছা আমি এখানে দেখাই, দেখো সর্বনিম্ন মান কি হবে। আমরা একটু আগে কি শিখলাম, আর ইজ ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা, তাই না? আচ্ছা, তাহলে সর্বনিম্ন মান কি হবে? খুব সিম্পল, এই কজ আলফাটাকে সর্বনিম্ন বানাইতে হবে, তাই না? সেটা কত বলো, কজ আলফার সর্বনিম্ন মান কত? খুব সিম্পল, সেটা হচ্ছে -1, একটু আগে দেখাইলাম। তাহলে আলফা তাহলে কত হইতে হবে, তুমি জানো কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে আলফা যখন 180 হবে তখনই হচ্ছে আমরা আর মিনিমাম পাবো, তাই না? তখন এটা কি হয়ে যাবে, পি মাইনাস কিউ হোল স্কয়ার। এখন স্কয়ার রুট কাটা চলে গেলে পি মাইনাস কিউ হয়ে গেল। তাহলে এটাকে আমরা এভাবে লিখি না, আমরা লিখি হচ্ছে এইভাবে ডিফারেন্স দিয়ে, কারণ আমরা তো জানি না যে কোনটা বড়, কিউ বড় নাকি পি বড়। তো আলটিমেটলি এই হচ্ছে আমাদের মোটামুটি লব্ধির কনসেপ্ট। ঠিক আছে, চলো আমরা এবার একটু বইয়ের সামনের দিকে যাই। সূত্রগুলো আমরা মোটামুটি এখানে সবগুলোই বলে ফেলছি। ঠিক আছে, এই যে লব্ধির সূত্র দেখো, এটা 100% পড়ে ফেলবা, সূত্র আমরা বলে দিছি। এখন একটু আগে বলে দিলাম যে 0 হইলে ভেক্টরটা সমান্তরাল হবে, ওই যে একটু মানে সমান্তরাল হওয়ার জন্যই তো আমরা 0 বলতেছি, সেম দিকে ধারক রেখা সেম, সদিশ ভেক্টর যে কনসেপ্টটা। 120 ডিগ্রি হইলে দুটি ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টর সমান হবে, এটা তোমরা করে দেখতে পারো। কিভাবে? তুমি আলফা 120 নাও, তাহলে এখানে হাফ আসবে, হাফ আসে দেখো যে আমরা দুটো ইকুয়েশন বানাই, আমরা আলটিমেটলি পি কিউ আর সমান হয়ে যাবে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখবা। ঠিক আছে, এখান থেকে আসতে পারে। আর 180 হইলে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাই না? এই যে তাহলে 180 মানে কি, একটা ভেক্টরের ডিরেকশন এইদিকে আর একটা ভেক্টর ডিরেকশন এইদিকে, তাহলে তো তাদের মধ্যবর্তী কোণ 180 হবে। তাহলে এগুলো একটু পড়ে ফেলবা। আচ্ছা,
এটা দেখতে পারো যে একটি কণার উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে, আমি একটু একটু বলি তোমাদেরকে, যদি তোমাদের এরকম কোনো কোশ্চেন থাকে, সরি এটা আসতেছে না কেন, দেখো যখন আমাদের এভাবে ডিরেকশন বলে দিবে উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে, উত্তর দক্ষিণ দিকে, তখন আমরা কি করব, আমরা কোয়াড্রেন্ট নিব। ঠিক আছে, তখন আমরা বলবো যে আমাদের এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে আমাদের সাউথ পোল, এটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, এখন যদি বলা হয় উত্তর দিকে, তুমি কোন দিকে নিবা, এইদিকে নিবা। উত্তর পূর্ব দিকে বললে তুমি কিন্তু একদম মাঝ বরাবর নিবে, এইদিকে। দেখো উত্তর পূর্ব, তার মানে এই কোয়াড্রেন্টটা, এই চতুর্ভাগটা। ঠিক আছে, যদি বলা হয় উত্তর পশ্চিম দিকে, তাহলে তুমি এই কোয়াড্রেন্টের দিকে ভেক্টরটা দেখাবা, তাই না? তো এইভাবে আমরা কোয়াড্রেন্ট অনুসারে নিব। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল দেখো, ওরা বলছে যে একটি কণার উত্তর ও পূর্ব দিকে এত এবং এত কিলোমিটার হলে লব্ধি সরণ কত। চলো আমরা দেখি এটা কিভাবে করা যায়। কোশ্চেনটার দিকে আবার তাকাও, একটি কণার উত্তর ও পূর্ব দিকে, তার মানে উত্তর দিক এবং পূর্ব দিক, তাই না? তাহলে উত্তর দিকে আর এই হচ্ছে আমাদের পূর্ব দিকে, এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টর। একটা কথা বলছে, একটা 4 কিলোমিটার, আমি এককটা পরে লিখতেছি, একটা 10 কিলোমিটার। এখন লব্ধি কত হবে, এইটা বের করতে হবে। আচ্ছা, সেটা আমরা কিভাবে করব? তুমি তো জানোই যে আলটিমেটলি আমরা দুইটা ভেক্টরের পাপা একদিকে আছে, তাই না? তার লব্ধি এই বরাবর দিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডিরেকশনটাকে চেঞ্জ করে নিতে পারি। দেখাই তোমাদেরকে, দেখো যে ওরা কি কাজটা করছে। আমরা হচ্ছে উত্তর এবং পূর্ব দিকে 4 এবং 10, ঠিক আছে আমাদের, তাহলে আমাদের লব্ধি কিন্তু এই যে মোটামুটি এই বরাবর হবে। তাহলে লব্ধি সূত্র দাও, পি কিউর মান বসাও, জাস্ট আলটিমেটলি আমাদের ওইভাবে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, দেন দিকটা আমরা বের করে নিব। আচ্ছা, এবার আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নদী নৌকা অঙ্ক বা নদী নৌকার ম্যাথ। এটা পরীক্ষা আসে, তো আমি আজকে ম্যাথ করাবো না, কিন্তু এটার কনসেপ্ট আমি তোমাদেরকে শিখাবো। ঠিক আছে, চলো আমরা এখন নদী নৌকার ম্যাথ গুলো একটু দেখি। আজকের টপিক খুব ইম্পর্টেন্ট টপিক, এটা এই চ্যাপ্টারের নদী এবং নৌকা। আমরা আগে একটা নদী আঁকাই ফেলি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় খুব আসে। কতগুলা কথা মনে রাখলে হয়ে যায় আসলে, যে কখন আমাদের কি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ধরে না মোটামুটি নদী, মোটামুটি বলতেছি কারণ নদীর ধারা এইভাবে আঁকা সম্ভব না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নদী, এটা নদীর এই পার, ওটা ওই পার। ঠিক আছে, এখন তাহলে বলো এই পার থেকে ওই পারের একদম এট লিস্ট ডিস্টেন্স কত? তুমি বলবো ভাইয়া এটা হচ্ছে আসলে এইটা, তাই না? লম্বালম্বি দূরত্বটা, তাই তো? আচ্ছা, এখন আমি যদি বলি তোমাকে যে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডি, তাহলে ডি কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই পার থেকে ওই পারের ন্যূনতম দূরত্ব। তো কেউ যদি ন্যূনতম দূরত্বে নদীটাকে পার করতে চায়, তাহলে তাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে হবে। এখন কমন সেন্স কি বলে বলো, তুমি এইখান থেকে রওনা দিচ্ছ, ধরো এই নদীতে কোনো স্রোত নাই, তখন তুমি খুব ইজিলি এখান থেকে এখানে চলে যেতে পারবা। কিন্তু নদীকে আসলে স্রোতবিহীন হয়? কখনোই না। তাহলে তুমি যদি এই পার থেকে ওই পারে যাইতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে একটু এইটার সাথে অ্যাঙ্গেলে রওনা দিতে হবে। কারণ তুমি যখন এই দিকে রওনা দিবা, তখনই হচ্ছে কিন্তু কি হবে বলো, তোমার স্রোত এইদিকে তোমাকে ধাক্কা দিচ্ছে, তোমার নৌকার ব্যাগ এদিকে, স্রোত এইদিকে, নৌকার ব্যাগ এদিকে, আলটিমেটলি তখন তুমি এইভাবে যাইতে পারবা, মানে ন্যূনতম দূরত্বে, তাই না? তো সেই ন্যূনতম দূরত্বটা হচ্ছে ডি। তো আমরা এখন আলটিমেটলি ওই জিনিসগুলাই বের করব। দেখো আমরা ধরে নিলাম স্রোতের ব্যাগটা এইদিকে কাজ করতেছে, যেটা হচ্ছে ইউ। স্রোতের ব্যাগটা কি বলতো, ইউ। আর নৌকার ব্যাগটা এইদিকে কাজ করতেছে, এটা হচ্ছে ভি। একটু খেয়াল করো, নৌকার ব্যাগটা কি হচ্ছে ভি, আর আমাদের এই পার থেকে এই পারের দূরত্বটা কত, এই পার থেকে এই পারের দূরত্বটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে আমরা এখন বের করতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালালে তুমি ন্যূনতম দূরত্বে পার হবা, সেই অ্যাঙ্গেলটা বের করার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তো আমরা ধরে নিলাম সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে আলফা। তাহলে এই আলফাটা আমাদের বের করতে হবে।
খুবই সিম্পল কনসেপ্টটা আমরা একটু খেয়াল করি। দেখো, ন্যূনতম দূরত্বে যদি নদী পার হইতে হয় তাহলে তাকে এই ডি ডিস্টেন্সটাকে অতিক্রম করতে হবে না? মানে লব্ধিটা ডি এর মধ্যে আনতে হবে। লব্ধিটা ডি হইলেই তো সে ন্যূনতম দূরত্বে পার হইতে পারলো। ইউ ভেক্টর ভি ভেক্টর, এটা লব্ধি হইতে হবে কি অ্যাকচুয়ালি এইটা, ন্যূনতম দূরত্বের মধ্যে যদি একটা ভেক্টর কে করে সেই ভেক্টরটা। তাহলে লব্ধি আসলে ইউর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তুমি চাইলে একটা কনসেপ্ট হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু, যেহেতু এটা আমাদের এটার সাথে কোণ আমরা নিচ্ছি তাহলে এটা সিঙ্গেল রাখবো, ইউ প্লাস, দেখাচ্ছি আমি এক সেকেন্ড, ইউ প্লাস বি কজ আলফা আর উপর হচ্ছে বি সাইন আলফা, তাই না? তখন হচ্ছে আমরা এটাকে tan90 মানে কত, tan90 ডিগ্রি হবে না? কারণ আমরা তো বলে দিলাম যে লব্ধির ইউ এর সাথে দিক হইতে হবে 90। তাহলে এখানে আমরা ইনফিনিটি পাবো। ইনফিনিটি পাইলে মনে করে দেখো, ইনফিনিটি মানে কি, কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা। তাহলে নিচের টার্মটা জিরো হয়ে যাবে, অর্থাৎ ইউ প্লাস ভি কজ আলফা এটা জিরো হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আলফাটা বের করতে পারবো, ওই যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অনেকে সংক্ষেপে শিখায় ছোট বাই বড়, মাইনাস ছোট বাই বড়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমাদের, এটাও ঠিক আছে, তুমি এভাবে করতে পারো, তোমার যেভাবে সুবিধা। কিন্তু আমরা যদি এই কনসেপ্টে না যে একটু লম্বাংশ উপপাদ্য বা হচ্ছে আমরা যদি হচ্ছে লব্ধিটাকে উপাংশে ভাগ করে করতে পারি, তাহলে ওই জিনিসটা একটু বেশি ভিজুয়ালাইজেশনে বা তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে বেশি হেল্প করে। ওইটা আমরা একটু দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমি একটু মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। কেন আমি এভাবে করবো না? তুমি করতে পারো, নো প্রবলেম। এভাবে না করলে কি হয়, আমরা আরো যে আনুষঙ্গিক কনসেপ্ট গুলা একভাবে শিখলেই হয়ে যাচ্ছে। দেখো কিভাবে, খুব সিম্পল। দেখো তো, এই বি এর তুমি দুইটা উপাংশ পাবা না যদি আমরা উপাংশে ভাগ করতে চাই? মনে আছে? মনে করে দেখো উপাংশ কিভাবে ভাগ করতে হয়। ধরো আমাদের একটা ভেক্টর, আমরা স্থানাঙ্ক আঁকি, ধরো এইদিকে আমাদের একটা ভেক্টর আছে, ঠিক আছে? এটা আমাদের একটা ভেক্টর এবং এটা আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এটা যদি আর হয় তাহলে আমরা এই দিকের উপাংশটাকে পাবো হচ্ছে আর কস থিটা, আর লম্ব বরাবর উপাংশটাকে পাবো হচ্ছে আর সাইন থিটা। কিভাবে লিখতে হয় সেটা আমি পরে দেখাবো, বা সেটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে বিষয়টাকে বোঝা, অর্থাৎ যেদিকে অ্যাঙ্গেল সেদিকে আমরা কস থিটা নেই, আর অ্যাঙ্গেলের বাকি দিকটাতে আমরা নিব হচ্ছে কি আর সাইন থিটা। মানে মেইন কথা হচ্ছে এক্স অক্ষের দিকে আমরা নিব হচ্ছে যে আর কস থিটা, আর ওয়াই অ্যাক্সিসের দিকে নিব হচ্ছে আমরা আর সাইন থিটা। এই তো, তো সেম জিনিসটা আমরা এখানে করবো, দেখাই আমি তোমাকে। ভি এর দুইটা উপাংশে আমরা ভাগ করে দিব। তাহলে ভি এর দুইটা উপাংশ যদি ভাগ করি আমরা, দেখো বি কিন্তু এই আনুভূমিকের সাথে আলফা কোণে আছে, তাহলে এইদিকে কি পাবা? বি কজ আলফা, তাই তো? আচ্ছা, আর তুমি যদি লম্বভাবে ভাগ করো তাহলে এইদিকে কি পাবা? বি সাইন আলফা, তাই না? এখন আমাকে বলো তো, বিটাকে তো আমরা অলরেডি দুইটা ভাগে ভাগ করে ফেলছি, কজ আলফা সাইন আলফা দিয়ে, তাহলে এখন তো আর বি নাই, যেহেতু বি কে ভাগ করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো, এই এক্স অ্যাক্সিস বরাবর কয়টা বেগ আছে? দুইটা বেগ। তুমি বলতে পারো ভাইয়া কোনটা? একটা হচ্ছে ইউ নিজেই, স্রোতের বেগটা, আরেকটা হচ্ছে নৌকার বেগের আনুভূমিক উপাংশটা। তাহলে এই দিকে কাজ করতে কিন্তু টোটাল এই দুইটা মিলে, বুঝতে পারছো? তাহলে বলো, আর এই দিকে নৌকাটাকে ডি বরাবর নিতে কাজ করতেছে কি? শুধু একা বি সাইন আলফা, তাই না? এখন আমি যদি বলি যে নৌকাটাকে তুমি ন্যূনতম দূরত্বে নিতে চাও, একদম এখান থেকে এইখানে একদম ন্যূনতম দূরত্বে, তাহলে আমাদের অবশ্যই এই যে স্রোতের বেগের সাথে যে বি এর আনুভূমিক উপাংশটা যোগ হয়েছিল ইউ প্লাস বি কজ আলফা, এটা জিরো হয়ে যেতে হবে। কারণ এটা যদি জিরো না হয় তাহলে তো তুমি এই বি সাইন আলফা দিয়ে ওই পারে নিতে পারবা না। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এটা যদি জিরো হয়, দেখো আলটিমেটলি সেই আগের কনসেপ্টটা কিন্তু চলে আসলো, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স ইউ বাই বি। বুঝতে পারছো? তাহলে আমরা তখন এখান থেকে আলফা বের করতে পারবো। দেখো আমরা আগে যেটা করছিলাম ওই যে tan থিটা দিয়ে, তখনও কিন্তু আমরা তাই পাইছিলাম, আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স ইউ বাই বি। ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে আমরা নৌকাটাকে ঠিক ন্যূনতম দূরত্বে, মানে এপার থেকে ওই বিন্দুতে আমরা নিতে পারবো। তাহলে এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে কত অ্যাঙ্গেলে আমরা রওনা দিতে চাই, যদি ন্যূনতম দূরত্বে নিতে চাই, তাহলে এটা একটা কনসেপ্ট। ঠিক আছে, ওকে, আমি আশা করি তোমরা এটা নোট করে ফেলছো বা স্ক্রিনশট কোনো একভাবে সামহাও দিয়ে রাখছো। ঠিক আছে, তাহলে আমি এটা একটু মুছে দিই।
তাহলে এটা কি লিখলাম মনে থাকবে তো? আমি লিখলাম না আর কি, মুখে মুখে বলে দিলাম। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য অ্যাঙ্গেলটা কত হবে? আলফা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স ইউ বাই ভি। আচ্ছা, তাহলে এদিকে আমরা ভি এর দুইটা একটা ইউ ছিল আর সাথে কি ছিল? ভি কস আলফা, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি বলতে চাই ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময়টা কত, তাহলে তুমি সেই সময়টাকে ধরে নাও হচ্ছে টি। তুমি তো ছোটবেলা থেকে জানো এস ইজ ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইজ ইকুয়ালস টু কি হবে বলো? বাংলা কথাগুলো লিখে দিলাম, এটা তোমরা বুঝতে পারবা, তোমরা আগে কনসেপ্টটা শিখো। হ্যাঁ, কারণ ফিজিক্স তো কোনো সাহিত্য না, ম্যাথ কি সাহিত্য যে তোমাকে বাংলা কথা লিখে লিখে পড়াইতে হবে? তাহলে এস বাই ভি হইতে হবে। আচ্ছা, ন্যূনতম দূরত্বটা কত বলো? ডি। আর ভি এখানে কোনটা নিবা? ইউ কজ আলফা তো এইদিকে কাজ করতেছে, নদী পার হইতে হেল্প করতেছে কোনটা? জাস্ট ভি সাইন আলফা। তাহলে এইখানে বসাবো হচ্ছে ভি সাইন আলফা। তো এইটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময়। এটা তুমি শুধু কেবল যে হচ্ছে যে ন্যূনতম দূরত্বের জন্য সময়টা ইউজ করতে পারবে তা না, কিন্তু তুমি এটাকে যে কোনো ভাবেই নৌকা পার হোক না কেন সময়টা আসলে টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। জাস্ট আলফাতে চেঞ্জ আসবে কিভাবে সে নৌকা পার হতে চাচ্ছে তখন। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে আমি বলে দিলাম কিন্তু এটা কিন্তু ন্যূনতম মানে সময়টা কতটুকু ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য। নদী নৌকার কনসেপ্টটা ভালো করে শিখতে হয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু হচ্ছে যে ফিগারটাকে অন্যভাবে ড্র করি। দেখো, নতুন একটা পেজ নেই, নদীটাকে আমরা একটা বক্স না দিই। আচ্ছা ঠিক আছে, নদীটা আমি আবার আঁকাই, ঠিক আছে? ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। এখন আমি বললাম ন্যূনতম সময়ে নদী পার হওয়া। কি বলছি বলো? ন্যূনতম, সরি এটাকে অন্য একটা কালার দিই। ন্যূনতম সময়, আচ্ছা এটা তো আমাদের ডি, তাই না? নদীর একদম এই পার থেকে ওই পারের দূরত্বটা, এটা হচ্ছে ডি থাকলো। এখন খুব সিম্পল, এদিকে তো আমাদের কি থাকবে বলো? স্রোতের বেগ থাকবে, তাই না? এখন আমি যদি বলি ন্যূনতম সময় নদী পার হওয়া, দেখো তাহলে কিন্তু তোমাকে আসলে একদম এই বরাবর রওনা দিতে হবে। কারণ তুমি যখন এইখান থেকে এই বরাবর রওনা দিবা তখন তোমাকে স্রোত ধাক্কায় 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 তোমাকে কিন্তু লব্ধি সরণটা কিন্তু আলটিমেটলি দেখো তোমাকে এই দিকে গটায় ফেলবে। তো এইটা কিন্তু তোমার কি বলো, পথটা ন্যূনতম হয় নাই কিন্তু সময়টা ন্যূনতম এখানে, লিস্ট এই টাইমে, তাই না? তার মানে ন্যূনতম সময়ে যদি তুমি নদী পার হইতে চাও, দেখো ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য তুমি এই দিক দিয়ে রওনা দিছিলা, দেন স্রোত ঠেলে ঠেলে তোমাকে আলটিমেটলি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে নিয়ে গেছে। কিন্তু তখন তুমি ন্যূনতম সময় নদী পার হবা তখন কিন্তু তোমাকে এইখান থেকে এইখানে মানে লম্ব বরাবর তোমাকে যাইতে হবে, তাই না? লম্ব বরাবর মানে কি? মানে হচ্ছে তোমার নৌকার ব্যাগ থাকবে এই লম্ব বরাবর এই দিকে, এই দিকে থাকবে হচ্ছে তোমার নৌকার বেগ ভি। তাহলে ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা যদি বলতে চাই সেই সময়টা কি হবে বলতো? লব্ধিটা কি হবে? আগে লব্ধি বেগটা বের করি আমরা, একটু দেখাই এক সেকেন্ড। দেখো, তাহলে আমাদের নৌকার যে লব্ধি বেগ সেটা কি হবে বলো? আর যদি আমরা ধরে নেই বা ডব্লিউ ধরে নেই, হ্যাঁ যেহেতু ওটা ইউভি নিছি ডব্লিউ ধরে নেই আমরা, তাহলে ডব্লিউ ইকুয়ালস কি হবে বলো? রুট ওভার, খুব সিম্পল, দেখো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, তাই না? এখন তুমি টিকটকে বললা ভাইয়া ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাচ্ছি, তাহলে আমরা বললাম যে সেটা কিভাবে হইতে হবে? ইউ কে ভি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে। মানে নৌকার ব্যাগটাকে স্রোতের ব্যাগের সাথে কত ডিগ্রি হইতে হবে বলো? 90 ডিগ্রি হইতে হবে। তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0 হয়ে যাবে না? তার মানে আলটিমেটলি এটা 0 থাকবে, তাই না? এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হইলো আসলে? দেখো পিথাগোরাসের সূত্র হয়ে গেছে, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে এটাকে তুমি ওইভাবে পিথাগোরাস দিয়ে দেখাইতেও পারো। দেখো কিভাবে দেখাইতে পারি আমরা? আমরা লব্ধিটাকে ট্রান্সফার করে এইভাবে নিয়ে দেখাতে পারি, যেমন এটা আর এদিকে তো সেম, তাই না? প্যারালাল না? সো আমরা এটাকে এভাবে নিতে পারি, ইউটাকে এদিকে নিতে পারি। তাহলে ইউ এবং ভি দেখো লব্ধি হচ্ছে ডব্লিউ। তাহলে কি হলো? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওই কনসেপ্টে আমরা বলতে পারি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। অথবা আমরা লব্ধির যে জেনারেল কনসেপ্ট সেখান থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সময়টা কি হবে? খুব সিম্পল, টি ইজ ইকুয়াল টু কি ছিল বলো? ডি বাই বি সাইন আলফা ছিল না, একটু আগে দেখছিলাম।
জাস্ট আলফা এখানে কত হবে বলো, 90 হয়ে যাবে। তাহলে আলফা 90 হলে এটা 1 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি ডি বাই ভি হবে, ঠিক না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি বলি যে আসলে যখন সে ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাচ্ছে, ন্যূনতম সময় নদী পার হতে চাচ্ছে, তখন তো সে দেখো এভাবে আনুমানিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করে ফেলছে এইদিকে, তাই না? এটাকে আমরা এক্স বলতে পারি। তাহলে এই এক্সটা আসলে কত, এটা যদি বের করতে বলা হয়, খুব সিম্পল, চলো আমরা এটাকে করে দেখাই। দেখো তো আমরা বিটাকে যদি ভাগ করি, আমরা এখানে কি পাইছিলাম, বি সাইন আলফা পাইছিলাম না, সরি বি কজ আলফা পাইছিলাম না, বি কজ আলফা, তাই তো? দেখো মনে করে দেখো, আমরা যখন বিটাকে দুটো উপাংশে ভাগ করছিলাম, এইদিকে কি পাইছিলাম, ইউ প্লাস বি কজ আলফা। দেখো তো এই ইউ প্লাস বি কজ আলফাই তো আসলে এই দূরত্বের জন্য দায়ী, এই যে এই দূরত্বের জন্য, কারণ এই দিকে তো এটা ক্রিয়া করতেছে। তো তখন আমরা এক্স ইজিক্যাল টু কি পাবো, খুব সিম্পল, এক্স ইজিক্যাল টু ভিটি, ভি কোনটা নিব, এই যে এইটা কিন্তু ইউ প্লাস ভি কজ আলফা, আর টি, টি মানে কোনটা, সময়, এই সময়টা এটা এখানে যতটুকু, দেখো এইখান থেকে এখানে যেতে তার যে সময় লাগছে, ঠিক একই সময় কিন্তু সেখান থেকে এখানে আসছে, তার মানে সেম এই টিটাই কিন্তু। তাহলে এখানে আগে টি বের করে নিবা, টি বের করে এখানে বসাবা, দেন সে আসলে আণবিক বরাবর কতটুকু গেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমি যদি একটু রিক্যাপিচুলেট করি, সূত্রগুলো একটু দেখাই, আমি আগে লিখি, লিখে তারপরে বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আমি যদি বলতে চাই যে ন্যূনতম, এটা লিখে দিই আমি, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি কি পাবো বলো, সময়টা কত আসবে, আগে আমরা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল যাইতে হবে সেটা বের করি, সেটা একটু আগে দেখাইলাম, সেটা হচ্ছে cos ইনভার্স ইউ বাই ভি, তাই না? আর সময়টা কি আসবে বলো, ডি থাকবে, আর বি সাইন আলফা, তাই না? আচ্ছা, আর লব্ধিটা তো তুমি বের করতে পারবাই, লব্ধির সূত্র দিয়ে লব্ধিটা বের করে নিবা, ঠিক আছে? ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, তাই না? তাহলে এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। এখন আমি যদি বলি ন্যূনতম সময় নদী পার হওয়া, ন্যূনতম সময়, তোমরা পরীক্ষায় একটু ডিরাইভেশন গুলো দেখে দেখে করবা, কারণ একেবারে সরাসরি যদি তুমি সূত্রগুলো দাও তাহলে 4 এর মধ্যে 3 দিতে পারে টিচার, হ্যাঁ একটু ঘাবলা করতে পারে। যাই হোক, তাহলে ন্যূনতম সময়ে কি হবে বলো, ন্যূনতম সময় হইতে হলে আলফাটা 90 ডিগ্রি হইতে হয়, তাই না? একটাকে দেখাইলাম। আর হচ্ছে টি কত হবে বলো, খুব সিম্পল, ডি বাই ভি সাইন আলফা তাই থাকবে, আলফাটা জাস্ট 90 হয়ে যাবে, আলফা 90 হলে সাইন 90 এর মান কত হয়, 1 হয়। আচ্ছা, আর এখানে আমরা ডব্লিউটা কি হবে, এটাকে দেখাইলাম, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, পিথাগোরাস দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই না? আর হচ্ছে আমরা যদি ওই যে এক্সটা বের করতে চাই, আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব, সেই এক্স কি হবে, সেই এক্স বরাবর তো কে কে কাজ করছিল বলো, ইউ আর হচ্ছে বি কজ আলফা, তাই না? ইনটু হচ্ছে টি, এই টিটা তুমি এখানে বের করে তারপরে বসাবা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের নদী নৌকার কনসেপ্টটা। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আমরা এবার নেক্সট কনসেপ্টে যাই, দেখে আমাদের বইয়ের মধ্যে কি কি দেয়া আছে। দেখেন ন্যূনতম সময় নদী পার হওয়া, এটা আমরা দেখাই ফেলছি যে টি বাই ডি বাই, বা এখানে ওরা এল নিছে বি কজ আলফা, ওইভাবে। যাই হোক, আমি আমার মতো করে দেখাইছি, ওরা ওর মতো করে দেখাইছে, তোমরা ইনশাআল্লাহ এটা বুঝতে পারছো, তাই না? ঠিক আছে, এখানে কোন নদী, তোমরা এই কনসেপ্ট অনুসারে নদী নৌকা দেখো এই অঙ্ক করে ফেলতে পারবা। তো ছোটবেলা যেভাবে শিখছো তোমরা, ছোটবেলা মেন্স হচ্ছে ফার্স্ট ইয়ারে, ছোট ভাই বড় মাইনাস ছোট ভাই বড়, দেখো ছোট মানটাকে আগে উপরে দিতে হয়, পরে বড় মানটাকে দিতে হয়, তারপর লব্ধির মান, এভাবে করে ফেলতে পারবো। ওকে, এখন আমরা একটু ভেক্টরের বীজগণিতটাকে একটু শিখবো, হ্যাঁ ভেক্টর বীজগণিত। তারপরে আমি হচ্ছে যে ছাতা নদী কিভাবে ধরতে হবে সেটাতে আমি আসতেছি, সমস্যা নেই, ঠিক আছে? লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, দেখো আমি এগুলি অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি, ঠিক আছে? এগুলো পড়াই ফেলছি অলরেডি। বহুভুজ সূত্রের মধ্যে কি হবে, জাস্ট আমরা ত্রিভুজ সূত্রের মতো এখানে, এখন বহুভুজের মধ্যে কি হয়, বাহুগুলা একটু বেশি হবে, তাহলে পি প্লাস কিউ আর তিনটা যোগ করে আমরা লব্ধি পাবো। আচ্ছা, এক সেকেন্ড, আমরা এবার আসি হচ্ছে ভেক্টরের কি বলো, বীজগণিতের মধ্যে। ভেক্টর বীজগণিত, ভেক্টরের মধ্যে আমরা কি কি বীজগণিত পাই, দেখো চলো দেখাচ্ছি সেটা আমি। খুবই সিম্পল, আমরা কতগুলা প্রোডাক্ট পাই, দেখো একটা হচ্ছে ডট প্রোডাক্ট, তাই না? আরেকটা হচ্ছে কি বলো, ক্রস প্রোডাক্ট,
আমাদের যখন আমরা এসএসসি লেভেলে ছিলাম তখন ডট ক্রস নিয়ে আমাদের কোনো ঝামেলা করতে হয় নাই, কারণ তখন আমাদের এই কনসেপ্ট ছিল না। তো ডট প্রোডাক্ট কিভাবে হয়, ধরো আমাদের দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাই না? ডট প্রোডাক্টটা কি হবে মনে করে দেখো, এ ডট বি, এটা হবে হচ্ছে আমাদের এ বি, মানে এ ভেক্টর বি ভেক্টরের মান কস থিটা। থিটাটা কি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। মনে রাখতে হবে মধ্যবর্তী কোণের জন্য কি করতে হয়, দুইটা ভেক্টরের পাকে একসাথে রাখতে হয়, অথবা দুইটা ভেক্টরের মাথাকে একসাথে রাখতে হয়। আর ক্রস প্রোডাক্ট কি হয়, মনে রাখতে হবে ডট প্রোডাক্ট কি করে, দুইটি ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, দুইটা ভেক্টর রাশিকে কি করে ফেলে, স্কেলার রাশিতে কনভার্ট করে ফেলে। তোমরা মনে আছে শিখছিলা ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ বল এবং সরণের গুণফল, মনে আছে? দেখো এখানে বল এবং সরণ দুইটাই ছিল কি ভেক্টর কোয়ান্টিটি, তাই না? কিন্তু আমরা কি ডব্লিউ কে ভেক্টর বলছিলাম? আমরা কি ডব্লিউর উপর এভাবে সাইন দিছিলাম? না। তাহলে কেন? আলটিমেটলি ওই যে দুইটা গুণফল বলি না, ওটা আসলে ডট গুণফল ছিল। তো যার কারণে কি হয়, দুইটা ফিল্ড কি হয়ে যায়, একটা স্কেলার ফিল্ডে কনভার্ট হয়ে যায়। তাহলে এবি কস থিটা, এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের ডট প্রোডাক্ট কি করে বলতো, স্কেলার গুণ বলতে পারি আমরা এটাকে, তাই না? আচ্ছা, আর ক্রস প্রোডাক্টে কি হবে বলো, এ ক্রস বি, খুব সিম্পল। এ বি কি, এটা বলো কস নাকি সাইন? এটা কিন্তু সাইন, সাইন থিটা। কিন্তু এটা কিন্তু কি হয় বলো, এটাতে দিক থাকতে হয়। তাহলে সেই দিকটাকে আমরা কিভাবে দিব, কেন দিক থাকতে হয়, কারণ ক্রস প্রোডাক্ট হচ্ছে অলওয়েজ একটা ভেক্টর কোয়ান্টিটি। এই দিকটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করে দিব, এই দিকটা আমরা সামহাও বের করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ভেক্টর ডট এবং ক্রস প্রোডাক্টের একটা কনসেপ্ট মোটামুটি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা দুটো একটা ভেক্টরকে এভাবে ডিফাইন করতে পারি। দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেভাবে করি, দেখো কিভাবে। ধরো এইদিকে একটা ভেক্টর, আমরা আগে স্থানাঙ্কটা আঁকি। ঠিক আছে, চাইলে হচ্ছে আমরা এটাকে একটু অন্যভাবে দেখাতে পারি। দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এই বোর্ড থেকে ধরো এইদিকে জেড অ্যাক্সিস। তো এটা তো আসলে এভাবে আঁকা সম্ভব হয় না, তো যার ধরুন আমরা এটা কি করি বলো, এইভাবে দিয়ে দিই, তাই না? তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে আই, এটা জে, এটা হচ্ছে কে, মানে এক্স ওয়াই এবং জেড। মনে রাখতে হবে এই যে তিনটা অ্যাক্সিস, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে হয়। যদি এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ তুমি মনে করো হচ্ছে এটা এক্স, এটা ওয়াই, এখান থেকে এটা বের হয়েছে এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা এভাবে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড। এটাকে আমরা কে বলতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আয়ত একক ভেক্টর, মানে এই ভেক্টরের মান কত হবে, 1 হবে। এখন আমি যদি বলি যে আসলে আই ডট আই এটা কি, ঠিক আছে, তুমি বলতে পারো ভাইয়া ডট যেহেতু আই ডট আই, তাই তো? তাহলে দুইটা ভেক্টরের মান বসাইলাম, তাই তো, ইনটু দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণের কস। ঠিক আছে, আচ্ছা একটু আগে তো তোমাকে বললাম যে আসলে আই ডট আই, আই এগুলো একক ভেক্টর, তার মানে মান কত হবে, 1 হবে। তাহলে 1 ইনটু 1। আচ্ছা আর বলো তো দেখি, এই যে এখানে থিটা কত হবে, আই ডট আই মানে এটার উপরে আবার আরেকটা ভেক্টর আই, তাহলে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। তাহলে 0 হইলে আলটিমেটলি দেখো cos 0 এর মান 1, 1 ইনটু 1 ইনটু 1 মানে কত হবে, 1 হবে। তার মানে আই ডট আই, জে ডট জে, ক্যাপ দিতে হয়। ঠিক আছে, এভাবে আমরা ক্যাপ দিয়ে দিব, কে ডট কে, এগুলোর মান কত হবে বলো, 1 হবে। বুঝতে পারছো? আচ্ছা এখন আমি যদি বলি যে আই ডট জে কি হবে ভাইয়া, তুমি বুঝতে পারতেছো আই ডট জে মানে কি, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত বলো, 90 বললাম না এটাকে। তাহলে sin 90 এর মান কত হয়, cos 90 এর মান কত হয়, 0 হয়। তার মানে আমরা যদি একটার সাথে একটা চেঞ্জ করে দিই, ধরো আই ডট জে দিলাম, কিংবা ধরো হচ্ছে আই ডট কে দিলাম, এভাবে করলে কিন্তু আলটিমেটলি চেঞ্জ করে দিলে মানটা কত আসবে, 0 আসবে। কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি লেভেলের ডট গুণফলটাকে জানলাম। এবার ক্রস গুণফলটাকে আমি দেখাই। দেখো আমরা আবার সে আমাদের স্থানাঙ্কটাকে নেই, এটা হচ্ছে আমাদের আই, মানে হচ্ছে এক্স,
এটা হচ্ছে আমাদের ওয়াই জে অ্যান্ড দ্যাট ইজ কে। ঠিক আছে, এখন দেখো আমরা হচ্ছে ক্রস গুণফল বের করবো, তাই না? তাহলে আই ক্রস জে, ঠিক আছে, আই ক্রস জে। ওকে, বুঝো? কিন্তু আমরা আগে বের করি, দেখি কি হয়। তুমি তো জানো যে ভাইয়া আই ক্রস জে মানে হচ্ছে আই জে এর মান এখানে বসবে, মান আমরা জানি 1 1 করে হবে সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো দেখি, এক সেকেন্ড, আমরা যদি এটাকে আগে আই ক্রস আইটা বের করে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আগে আই ক্রস আই দেখো, আই ক্রস আই। ঠিক আছে, বলো আই ক্রস আই, 1 বসাও, সাইন থিটা কত হবে? 0 হবে। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত বলো? সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে আলটিমেটলি ক্রস গুণফল করার সময় কিন্তু কি হয়ে যাচ্ছে বলো? 0 হয়ে যাচ্ছে। আই ক্রস আই এর ক্রস গুণফল কত হবে? 0 হয়ে যাবে। এগুলো 1, একটু বুঝে নিও, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আই ক্রস জি করি। তার মানে আই ক্রস আই যদি 0 হয়, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, সবগুলো কি হবে বলো? 0 হয়ে যাবে, তাই না? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মেডিকেলে এমসিকিউ তে এগুলো আসে। হ্যাঁ, আচ্ছা এইবার যদি আমরা বলি আই ক্রস জে, তাহলে কি হবে এটা বলতে পারো? দেখো এটাকে আমরা আগে তোমাদেরকে কনসেপ্টটা পরে শিখাই, আগে একটা বুদ্ধি শিখাই। দেখো আমরা এইভাবে একটা সার্কেল নিব, ঠিক আছে? আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের জে, এবং এই দিকে হচ্ছে আমাদের কে। যখন আমাদের বলবে আই ক্রস জে, ঠিক আছে, দেখো সেম কিন্তু ডিরেকশনটা কি এই দিকে না? এটা কি বলতো? এটা তোমাদের ক্লকওয়াইজ, তাই না? ঘড়ি এদিকে এইভাবে ঘুরে না? আচ্ছা, তাহলে আই ক্রস জে, তখন এটার মান হবে হচ্ছে কে। আই ক্রস জে এটার মান কি হবে বলতো? কে হয়ে যাবে। কিন্তু আমি যদি উল্টা বলতাম জে ক্রস আই, তাহলে দেখো এন্টি ক্লকওয়াইজ হলো না? তখন এটার মান হইতে হচ্ছে মাইনাস কে। ঠিক আছে, তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আসে। এখন আমি যদি বলি ভাইয়া আই ক্রস কে কি হবে? আই ক্রস কে, দেখো আই ক্রস কে, তাহলে বাকি থাকতেছে কি? জে, এবং সেম ডিরেকশন আছে, তখন এটা তো জে। আমি যদি বলতাম কে ক্রস আই কি হবে? কে ক্রস আই, তাহলে এই দিকে তো আসার কথা না, আমরা এটাকে পজিটিভ ধরে নিছি, তাহলে তখন কিন্তু কি বলতো? মাইনাস জে। তাহলে এই হচ্ছে আমাদের মানে ডট গুণফল, ক্রস গুণফলের এগুলার জেনারেল কনসেপ্ট। ভেক্টর বীজগণিতের আরো কিছু পার্ট আছে, মনে করে দেখো, আমরা দেখাচ্ছি। আমরা হচ্ছে এখন যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। কি বলতো? ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা এটার আগে ক্ষেত্রফলটার আগে, আচ্ছা ক্ষেত্রফলটা আগে শিখি, সমস্যা নেই। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় মনে আছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমি একটা ত্রিভুজ আঁকাই, নর্মালি আঁকাই ফেলি। দেখো আমরা একটা কাজ করে এটাকে সামান্তরিক বানাই ফেলি, দুষ্টামি করে, ঠিক আছে? ইচ্ছা করে বানাই ফেললাম। দেখো এটা কিন্তু আমাদের মেন ত্রিভুজটা এ বি এবং হচ্ছে সি। তাহলে এটার উচ্চতা কোনটা হবে? এটা হবে না? এটাকে ধরে নিলাম হচ্ছে আমরা এইচ উচ্চতা। এখন আমাদের সূত্র কি ছিল বলো? ক্ষেত্রফলের হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ধরে নাও আমাদের ভূমিতে পি ছিল ভেক্টর, আর এই দিকে ছিল কিউ। তাহলে বলো এই কিউ এর উপাংশ এইচ বরাবর কি পাবা? কিউ সাইন আলফা পাবা, কিউ সাইন আলফা, তাই না? কিউ সাইন আলফা। তাহলে বলো পি এবং কিউ কে যোগ করলেই তো হয়ে যাচ্ছে, গুণ করলেই তো হয়ে যাচ্ছে, কারণ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কোনটা? পি, আর উচ্চতা কোনটা বলো? কিউ সাইন আলফা। তুমি একটু বলো তো পি কিউ সাইন আলফা আসলে কি? পি এবং কিউ এর ক্রস প্রোডাক্টের মান। তাহলে কিন্তু আলটিমেটলি হাফ ইন্টু পি ক্রস কিউ, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তার মানে ধরো দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দেয়া আছে এবং তার দুইটা বাহুর মধ্যে আমাদের দুইটা ভেক্টর হচ্ছে ক্রিয়াশীল, ঠিক আছে? একটা পি ভেক্টর এবং একটা হচ্ছে কি কিউ ভেক্টর। তখন আমরা কি করব? জাস্ট দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টকে হাফ দ্বারা গুণ করে দিব। মনে রাখতে হবে কিন্তু মান মান। তার মানে ক্রসের মানটা কেমনে বের করতে হয় মনে আছে? ধরো পি এর ভেক্টরের মানটা দেওয়া আছে এইভাবে 2i 2j প্লাস 2k, তাই না? আর কিউ ভেক্টরের মানটা দেওয়া আছে এভাবে, কিউ ভেক্টরের মানটা, তাহলে সেটা ধরো হচ্ছে যে 2i প্লাস 5j, মানে ব্লা ব্লা ব্লা, যেটা মন চায় সেটা, তাই না? 3k। এখন আমাকে যদি বলা হয় এটা ক্রস প্রোডাক্ট বের করে দেখাও, তাহলে আমরা কিভাবে করব?
আমরা খুব সিম্পল, আমরা হচ্ছে যে পি ক্রস কিউ কে ভাবে করছিলাম, মনে আছে ওই যে নির্ণায়ক দিয়ে, তাই না? সবগুলা বসিয়ে বসিয়ে যাবো। দেখো এটা হচ্ছে আমাদের আই, এখানে দিব জে, এখানে হচ্ছে কে, সবগুলা কি থাকবে বলো, 2 2 2, আর এখানে ধরো হচ্ছে 2 5 3। দেন তুমি কিন্তু আলটিমেটলি নির্ণায়ক দুইটা বের করে ফেলতে পারো, তাই না? আমি আশা করি এটা তোমরা জানো, ঠিক আছে, যেহেতু অলরেডি তোমরা এসএসসি সরি ইন্টার ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছো। সো এটা আর আমি এভাবে দেখাচ্ছি না, ঠিক আছে? নির্ণায়ক দিয়ে আমরা আই জে কে, তারপর হচ্ছে আমরা এটাকে আবার স্কয়ার করে রুট করে মানটা নিয়ে আসতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের কোনটার বলতো, ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আসো সামান্তরিকের ক্ষেত্রফল, এটা আমরা কেমনে বের করতে পারি? আগে আমাকে বলো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, যেটা তোমরা 9 10 এ শিখছিলা, মনে আছে? কি ছিল বলো? ভূমি ইনটু উচ্চতা ছিল না? তাহলে এই হচ্ছে ধরো আমাদের সামান্তরিক, সরি এটা আয়ত হয়ে গেছে। দেখো এই হচ্ছে আমাদের সামান্তরিক, তাই না? তো সামান্তরিকের ভূমি আমরা ধরে নিলাম এখানে এই বরাবর পি যাচ্ছে, ঠিক আছে, আর এই বরাবর কিউ যাচ্ছে, তাহলে এটাও পি হবে, এটাও কিউ হবে, আমরা ভেক্টরটা দিয়ে দিচ্ছি। এখন আমি যদি বলতে চাই ভূমি ইনটু উচ্চতা, এখানে কি উচ্চতা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তাহলে আমরা উচ্চতা এঁকে নেই, তাই না? আমরা উচ্চতা এখন এঁকে নিব, এই হচ্ছে আমাদের উচ্চতাটা। আচ্ছা একটু আগে দেখো আমরা যদি একটা কাজ করতে পারি, একটা দুষ্টামি করবো, সেটা কি? আমরা কর্ণ এঁকে দিব। কর্ণ এঁকে দেখো আলটিমেটলি আমরা দুইটা ত্রিভুজ পাই ফেলছি এখানে, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, তাই না? আচ্ছা এটা যদি একটা ত্রিভুজ হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দেখো এখানে একটা মজা আছে, হাফ ইন্টু, একটা কিন্তু শিখলাম, এখানে আমরা ইন্টু ভেবে দিই না, হাফ ইন্টু পি এবং কিউ এর ক্রস গুণফল, এটাই তো আলটিমেটলি আসে, তাই না? একটা ত্রিভুজ যদি হয়, তুমি তো জানো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুটি ত্রিভুজ খণ্ডে বিভক্ত করে। তাহলে এইটার ক্ষেত্রফলকে যদি আমরা এখন 2 দিয়ে গুণ করে দেই, তাহলেই তো আমরা আলটিমেটলি কি পেয়ে যাবো বলো? সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখন এই টু কাটা চলে গেল, আলটিমেটলি কি পড়ে থাকলো? পি ক্রস কিউ। তার মানে দেখো যদি যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর ক্রিয়াশীল থাকে, এরকম বলা থাকে কোশ্চেনের মধ্যে, জাস্ট তুমি সেই দুইটার ক্রস প্রোডাক্ট বের করলেই তুমি সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু কোশ্চেন আরেকটু ঘুরায় দেয়, সেটা কি? সেটা হচ্ছে সামান্তরিকের বাহু না দিয়ে ওরা একটু দুষ্টামি করে কি করে জানো? কর্ণ দিয়ে দেয়। তখন কর্ণ দিয়ে দিলে আসলে আমাদের আলটিমেটলি কি করতে হয় সেটা আমি একটু দেখাই। সেটা কিভাবে আসছে ওইটাও তোমরা জানতে পারো, দেখতে পারো। আচ্ছা আমি একটু নেক্সট পেজে যাই, দেখাই এটা, আমি আরেকটা সামান্তরিক নেই। দেখো এটা হচ্ছে আমাদের সামান্তরিক, তাই না? ঠিক আছে, এখন ওরা কি করছে বলতো? ওরা কর্ণ দিয়ে দিছে, ওরা কি দেয় নাই? ওরা হচ্ছে এখন আর বাহু দেয় নাই। বাহু দিলে কিভাবে বের করবা? জাস্ট বাহুগুলোর ক্রস প্রোডাক্ট, তাই না? এখন কর্ণ যদি দিয়ে দেয়, আমি কর্ণগুলো ডিফারেন্ট কালার দিই যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনে হেল্প হয়। দেখো এটা হচ্ছে আমাদের একটা কর্ণ, আচ্ছা এটা হচ্ছে আরেকটা কর্ণ, ঠিক আছে? একটু খেয়াল করো, আমরা বাহুগুলাকে ডিফাইন করলাম হচ্ছে, এটাকে আমরা এ ভেক্টর বলি এদিকে, আর এদিকে আমরা ভি ভেক্টর বলি, ঠিক না? তাহলে এই পি হচ্ছে একটা কর্ণ, আমি এটাকে আরেকটা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো পি হচ্ছে একটা কর্ণ আর কিউ হচ্ছে আরেকটা কর্ণ। শোনো এইটাকে আমরা পিটাকে মুখ্য কর্ণ বলতেছি। কেন মুখ্য কর্ণ বলি? কারণ হচ্ছে দেখো আমরা যে দুইটা ভেক্টর অলরেডি তোমার কোশ্চেনে প্রোভাইড করা আছে, সেই দুইটা ভেক্টরের লব্ধি যেখানে যেই কর্ণ বরাবর যাবে সেটাকে মুখ্য কর্ণ বলবো। তাহলে বাকিটা হচ্ছে গৌণ কর্ণ, সেটা আমরা বলতে পারি এটা এ হইলে এটা এ, আর এটা বি হইলে এটাও বি, তাই না? তো আলটিমেটলি এখান থেকে কি আসবে বলো? আমরা সূত্রটাকে বলে ফেলি, যখন কর্ণ বলা থাকবে তখন জাস্ট ত্রিভুজের মতো করে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন কিন্তু পিকিউ আর বাহু না, পিকিউ কি বলতো? পিকিউ কিন্তু কর্ণ, কর্ণ। এখন যদি কর্ণ বলা থাকে তখন কিন্তু ত্রিভুজের মতো করতে হবে, হাফ ইন্টু পি ইন্টু কিউ, মানে হাফ ইন্টু পি এবং কিউ এর ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা কিভাবে আসলো সেটা জানার জন্য তুমি একটু করতে পারো। কিভাবে? তুমি তো জানো পি মানে কি হবে বলতো? এ এবং বি এর যোগফল। তাহলে কিউ কি হবে? উল্টাটা হবে, এ মাইনাস কিউ, কারণ ডিরেকশন এদিকে আছে। দেন তুমি এখান থেকে মনে করে দেখো পি এর মান বের করতে পারবা না, 2a থাকবে, পি এর মান হবে হচ্ছে 2a, আর এটার মান হবে হচ্ছে কিউ এর মান হবে 2b,
তাই না? দেন তুমি হচ্ছে ভূমি গুণন উচ্চতা, এখানে 2a 2b বসাবা, দেন 2 সামনে আসলে এই হাফের সাথে কাটা চলে গেলে আলটিমেটলি p এবং q থাকবে। তো প্রমাণ তো পরীক্ষা লাগবে না ভাইয়া, তাই না? জাস্ট আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলে দিলাম যে আসলে এখানে হাফটা আবার কেমনে আসে, আলটিমেটলি এই প্রসেসে আসে আসলে। তো তোমরা এটা জেনে রাখতে পারো, এটা পরীক্ষা আসবে না, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা মোটামুটি ভেক্টরের বীজগণিতের 50% শেষ করে ফেলছি, আর একটু আছে ভেক্টর বীজগণিত। সেটা কি? দেখো তোমরা দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, এগুলা কি মনে আছে? আচ্ছা, আমি যদি বলতে চাই দুটি ভেক্টর লম্ব বা সমান্তরাল, এটার মিনিংটা কি? লম্ব হইতে হইলে দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হইতে হবে বলো? থিটার মান কত হইতে হবে? যদি লম্ব হইতে হয় থিটার মান 90 হবে, তাই না? আচ্ছা, আর যদি সমান্তরাল হইতে হয় তখন থিটার মান কত হইতে হবে বলো? থিটার মান 0 ডিগ্রি হইতে হবে, তাই না? এখন আমরা কখন কোনটা দিয়ে কি করব? যে দুইটা ভেক্টর লম্ব বলা আছে, ধরো আমাদের কাছে এভাবে বলা আছে, দেখো a ভেক্টর এরকম 2i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আরেকটা ভেক্টর এভাবে বলা আছে 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ঠিক আছে? এখন আমাকে বলা হইলো যে এই দুইটা ভেক্টরের এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে তাদের মধ্যবর্তী কোণটা বের করে দেখাও, ঠিক আছে? দুইটা ভেক্টর লম্ব বলে দিছে। আচ্ছা, লম্ব বলে দিলে আমরা কি করব? আচ্ছা, তুমি আমাকে বলো তো cos 90 এর মান কত হয়? 0 হয় না? তাহলে তুমি যদি এটা ডট প্রোডাক্ট দিয়ে করতে চাও তাহলে কিন্তু ইজি হয়ে যায়। তার মানে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটি ডট প্রোডাক্ট কি হয়ে যাবে বলো? 0 হয়ে যাবে। এখন খুব সিম্পল, তুমি a এবং b cos থিটা এখানে পাবা, তাই না? cos থিটা 0 হবে। দেন তুমি a এর মান বসাবা, b এর মান বসাবা, থিটার মানটা নিয়ে আসবা। এখন এটা কি আমার করে দিতে হবে? এটা আশা করি পারবা। এর মান কিভাবে বের করবা? খুব সিম্পল, এখানে এর মানটা হবে এরকম 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, b এর মানটা এরকম হবে, বসিয়ে তুমি জাস্ট ক্যালকুলেশন করে থিটাটা বের করবা। তার মানে দুইটি ভেক্টর লম্ব হওয়া শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী ক্রস প্রোডাক্ট কি হবে বলো? 0 হবে। এইটা হচ্ছে মেইন কনসেপ্টটা। অঙ্ক তো করাতেই পারবা তুমি, কনসেপ্ট বুঝতে পারলে, তাই না? আজ সমান্তরাল হলে কি হয় বলতো? সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ 0 হইতে হয়। আচ্ছা, তাদের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, খেয়াল করো, তাহলে আমরা ক্রস দিয়ে করব নাকি ডট দিয়ে করব? আমরা ক্রস দিয়ে করব, কারণ কি ক্রসের মধ্যে সাইন আছে। সাইন সাইন 0 এর মান কত হয়? সাইন 90 সাইন 0 এর মান কত হয়? সাইন 0 এর মান 0 হয়, তাই না? সাইন 0 এর মান 0 হওয়ার কারণে যখন দুইটা ভেক্টর বলবে হচ্ছে যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা, তখন তুমি কি করবা? তুমি তার ক্রস প্রোডাক্টটা চেক করবা যে এইটা কি 0 কি না। তো আশা করি তোমরা এই জিনিসটা মোটামুটি বুঝতে পারছো। চলো আমি একটু তোমাকে বইয়ের দিকে দেখাই। উপাংশ বিভাজন পড়াই ফেলছি আমি, ঠিক আছে? প্রমাণ পরীক্ষা আসবে না, চাইলে করে দেখা যায়। দেখো এখানে মধ্যবর্তী কোণ নির্ণয় করে অলরেডি বলে ফেলছি কিভাবে করবা, ঠিক আছে? এখন এখানে এটা করে দেখা যেতে পারে। দেখো দুইটি ভেক্টরের লব্ধি বলে দিছে a প্লাস বি সি, এবং a প্লাস বি যদি সি হয় তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত? লব্ধি সূত্র দিবা, ঠিক আছে? সূত্র দিয়ে আলটিমেটলি যে এখানে দেখো a প্লাস বি, এটা করে দেখা যেতে পারে, আমি দেখাই তোমাদেরকে। আচ্ছা, এখানে দেখো এটা বলে দিছে না, তাহলে এখানে যদি তুমি ইয়ে দাও, মান দাও, তাহলে কি হবে বলো? a স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, তাই না? এটা c হয়ে যাবে। দেন c ইজ ইকুয়াল টু কি? রুট ওভার a স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখন এই c মানে কি বলে দিছে ওরা? a প্লাস b, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে। তারপরে এখানে আবার সূত্র দিবে, কাটাকাটি চলে গিয়ে আলটিমেটলি তোমার থাকবে cos থিটা ইজ ইকুয়াল টু 1 দ্যাট থিটা ইজ ইকুয়াল টু 0। এইভাবে করে ফেলতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে প্রায় আসে যে নৌকার গুণ টানা বা হচ্ছে যে লন রোলার, সেটা কি টানার থেকে ঠেলা সহজ কিনা, এটা আমরা একটু দেখতে পারি। চলো আমি একটু দেখাই তোমাদেরকে। ধরা হচ্ছে তোমরা দেখছো না লন রোলার কেমন হয়? আচ্ছা দেখো, আমরা হচ্ছে এটা ধরো আমাদের সারফেস, ঠিক আছে? তো এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চাকাটা, রোলারের চাকাটা, ঠিক আছে? এখন মনে রাখতে হবে যে কোনো অবজেক্টের ভর, সরি ওজন, তার ভার কেন্দ্র থেকে সরাসরি নিচের দিকে লম্বভাবে ক্রিয়া করে। এটা কেন আমি একটু জোর দিয়ে বলতেছি, কারণ যখন তুমি হচ্ছে বল চ্যাপ্টারটা পড়বা, ওইখানে হচ্ছে হেলানো তলের কিছু কনসেপ্ট থাকবে, ঠিক আছে? যে গাড়ি হেলানো তল দিয়ে উপরের দিকে উঠতেছে, নিচের দিকে নামতেছে, তখন তার ওজনটাকে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সিসে ভাগ করে নিতে হয়। লাইফটা মনে ঠিকই গেছে ভাই, লাইফটা হচ্ছে একটু বাফারিং করতেছে।
ঠিক আছে, আচ্ছা দেখো, তো তখন কিন্তু আমাদের আলটিমেটলি হচ্ছে যে আমাদের ওই বিষয়টাকে ভালো করে জানতে হবে। তো এই কারণে আমি একটু জোর দিয়ে বললাম। তো এখন আমাকে বলো যে এই বস্তুটার ওজন সরাসরি কোন দিকে ক্রিয়া করবে? একদম নিচের দিকে, তাই না? ওজনটা কত বলো? এমজি। এটা তো জানোই, তাই না? এটা হচ্ছে আমাদের এমজি। ওজনটা হচ্ছে আমাদের এমজি। এখন তুমি যদি লন রোলারটাকে হচ্ছে ঠেলো, তাহলে আলটিমেটলি কি হয়? ঠেললে তুমি এদিকে একটা বল প্রয়োগ করবে না? এই যে ঠেলতেছো, ধরো এভাবে ঠেলতেছো, তাহলে এই দিকে তুমি বল প্রয়োগ করবে আলটিমেটলি, তাই না? আচ্ছা, তাহলে তোমার ঠেলার যে বলটা আমি ধরে নিলাম, সে ঠেলা ঠেলির বলটা হচ্ছে এফ বা ডব্লিউ। আচ্ছা, এখন আমরা চাইলে এফটাকে দুটো উপাংশে ভাগ করতে পারি না? কারণ এই ঠেলার কারণে এই এফ এর দুইটা উপাংশ, একটা এক্স অ্যাক্সিসে কাজ করবে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, মানে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, যেটা ওজনের সাথে যাবে। তাহলে আমরা যদি বলতে চাই এটার দুইটা উপাংশ কি হইতে পারে বলো? দুইটা উপাংশ হইতে পারে হচ্ছে, দেখো এই দিকে একটা উপাংশ পাবো, আর আরেকটা উপাংশ আমরা এই দিকে এটার বরাবর পাবো, তাই না? ঠিক আছে, তাহলে দেখো তো এটার এই দিকের উপাংশটা কি হবে? আমি যদি ধরে নেই যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে, আমি বলটাকে এক্স অ্যাক্সিসের সাথে আমরা থিটা কোণে চালাইছিলাম, ঠিক আছে? ওরা কি করছে, হ্যাঁ, আমরা অ্যাঙ্গেলটাকে এই দিকে ধরে নিচ্ছি। তাহলে বলো আমরা এইদিকে এফ এর উপাংশ কি পাবো? খুব সিম্পল, এফ কস থিটা। আর এইদিকে এফ এর উপাংশ কি পাবো? এফ সাইন থিটা, তাই না? এখন দেখো তো, এফ কস থিটা তো এই রোলারটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে ওর মধ্যে মোশন দিবে, গতি দিবে, ওর মধ্যে একটা ভেলোসিটি ক্রিয়েট করবে, এটা সামনের দিকে নিয়ে যাবে। বাট এফ সাইন থিটা কিন্তু আলটিমেটলি দেখো নিচের দিকে ওজনের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তুমি নিচের দিকে নিট কত পাবা বলো তো? নিট নিট পাবা হচ্ছে কিন্তু এফ সাইন থিটা প্লাস এমজি। তাহলে নিচের দিকে কি হইতেছে বলতো? ফোর্সটা নিচের দিকে চলে যাচ্ছে বেশি। তো বেশি যদি নিচের দিকে ডেবে যায়, তাহলে সামনের দিকে নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে না? তার মানে এটা ঠেললে তোমার দ্রুত সামনে যাবে না, ঠেলা দিলে বা তুমি যদি এখানে ঠেলো, তাহলে হচ্ছে যে এটা কঠিন হয়ে যাবে তোমার জন্য সামনের দিকে নেওয়াটা। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার এটাকে কি করবো? টানবো। চলো আমরা নতুন একটা ফিগার অঙ্কন করি। দেখো, দ্যাট ইজ আওয়ার সারফেস। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বস্তুটা, মানে রোলারের চাকাটা আসলে আলটিমেটলি। ঠিক আছে, তো এটার ওজন তো সবসময় কিভাবে ক্রিয়া করে বলো? নিচের দিকে লম্বা ভাবে ক্রিয়া করে, তাই না? এই হচ্ছে তার ওজন। ওজনটাকে আমরা কত বলতেছি বলতো? এমজি। আচ্ছা, আর এখন আমরা এটাকে টানবো, তাই না? কি করবো বলতো? টানবো। আচ্ছা, এখন যদি আমরা টানি, তাহলে আমরা কোন দিকে বল প্রয়োগ করব? আমরা এই দিকে ধরে টানতেছি, ঠিক আছে? তো টানার বলটা হচ্ছে এই দিকে, ঠিক আছে? উপরের দিকে দেখা যাচ্ছে তো নাকি ক্যামেরার? ঠিক আছে, তাহলে আমরা বলটা কি করতেছি বলতো? টানতেছি। তাহলে সেটাকে আমরা এফ বল দিয়ে টানি নাকি? এফ বল দিয়ে টানি। এখন আমাকে বলো এটার উপাংশটাকে ভাগ করতে পারবে তোমরা এখন, তাই না? কারণ আমরা অলরেডি উপাংশ কিভাবে ভাগ করে সেটা জানি। আচ্ছা, দেখো তাহলে আমরা উপাংশে ভাগ করে দেই। সব পিঙ্কিশ হয়ে যাচ্ছে, দাঁড়াও আমরা চেঞ্জ করে নিই। দেখো এইদিকে একটা উপাংশ পাবা এক্স অ্যাক্সিস বরাবর, আর হচ্ছে এইদিকে একটা সরি, আর এইদিকে একটা উপাংশ পাবা এফ এর, তাই না? দেখা তো চাই গেছে। আচ্ছা, এখন দেখো আমাদের এইদিকে এফ এর উপাংশটা কি হবে? যদি এটা থিটা হয়, তাহলে এইদিকে হবে হচ্ছে এফ কস থিটা, আর এইদিকে কি চলে যাবে? এফ সাইন থিটা। দেখো যদি এই এফ সাইন থিটা এমজি সমান সমান হয়ে যায়, তাহলে তো এই দুইটাকে নিউট্রাল করে দিচ্ছে, বেনিশ হয়ে যাচ্ছে। আলটিমেটলি এইটার ডিরেকশন বিপরীত হওয়ার কারণে এখানে কি হবে? আমরা মিনিমাম যে লব্ধিটা সেটা আসবে এখান থেকে, যে জাস্ট একটা থেকে একটা বিয়োগ করে দিব, তাই না? কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না আলটিমেটলি, কিন্তু
এখন দেখো এফ কস থিটা কিন্তু তখন তাকে সামনের দিকে নিয়ে যাবে, তার মানে টানলে কিন্তু আর ইজি হয়ে যাচ্ছে, এখানে নিচের দিকে আবার এফ সাইন থিটাটা যোগ হয়ে যাচ্ছে না, কারণ একটা একটাকে নিউট্রাল করা ট্রাই করবে, তাই না? আর এফ কস থিটাটাকে সামনের দিকে নিয়ে যাবে। তাহলে তোমরাই বলো, সিম্পল। লন রোলার সেটা কি ঠেলা সহজ নাকি টানা সহজ? তুমি তোমার ফিজিক্সের কনসেপ্ট অনুযায়ী এটা দেখতে পালা যে আসলে সেটা হচ্ছে টানাটা সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এই কনসেপ্টটা। তো আমরা মোটামুটি অনেকটুকু শেষ করে ফেলছি। পাখির সামান্তরিক সূত্র এগুলো আমরা দেখতে পারি আপাতত। আচ্ছা, উপাংশের বিভাজন আমরা এগুলো বলে ফেলছি, দেখো কিভাবে বের করতে হয়, তাই না? স্কেলার গুণফল, ক্রস গুণফল বলে ফেলছি না, দেখো। তারপরে দেখো আমরা এটা কিন্তু অলরেডি বলে ফেলছি, ডট প্রোডাক্ট করলে 1 হবে, আর একটার সাথে একটা ডট প্রোডাক্ট মানে আই এর সাথে জে নিলে, জে সাথে কে নিলে 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কিছু স্কেলার গুণফল 0 হবে, বলে দিয়েছিলাম না আমি, একটু আগে দেখাইলাম। তারপরে হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়, ওই তো আমাদের ক্রস প্রোডাক্ট 0 ধরতে হয়। দেন মানে ক্রস প্রোডাক্টটাকে 0 না, মানে মধ্যবর্তী কোণ বের করার জন্য কি করবো আমরা, ক্রস প্রোডাক্ট দিয়ে করবো। যে এ ডট বি ইজিক্যালস টু কি হবে, এ বি কস থিটা, দেন কস থিটা ইজিক্যালস টু কি হবে, এ বি এ ডট বি বাই এ বি, দেন থিটা ইজিক্যালস টু কি হবে, কসটা ইনভার্স হয়ে ওই পাশে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন দেখো পরস্পর লম্ব হবে, এখানে এম এর মান বের করতে বলছে। খুব সিম্পল, তুমি কি করবা, দুইটা ভেক্টরকে জাস্ট ক্রস প্রোডাক্ট করবা, ক্রস প্রোডাক্ট করার পরে তুমি এটা পাবা না। ক্রস প্রোডাক্টটা কিভাবে করতে হয় বলো, খুব সিম্পল, সহগগুলোর সাথে সহগগুলোর গুণফল 2 ইনটু m 2m 2 জের, আর এখানে 3j তার মানে 6, আর এখানে হচ্ছে -2 ইনটু 4 মানে -8, দেন এখান থেকে m ইকুয়ালস টু 1 চলে আসবে। আর তুমি তো জানো লম্ব হইলে ক্রস প্রোডাক্ট কত হইতে হয়, 0 হইতে হয়। আচ্ছা, এরপর ভেক্টরদের মধ্যবর্তী কোণ দেখো, এটা ভয়েড এডমিশন টেস্টে আসছে, কত ইজি ম্যাথ, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিয়োগফল সমান পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা আমরা দেখতে পারবো আমরা চাইলে এখান থেকে। আচ্ছা, দেখো ভেক্টর দ্বয়ের সমান্তরালে বা লব্ধির দিকে একক ভেক্টর। আচ্ছা, একটু আগে তোমাকে আমি বলছিলাম যে আমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, দেখো তো, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের একটা দিক থাকে, তাই না? সেই দিকটা কি, দেখো আমাদের এই দিকে ধরে নাও একটা ভেক্টর পি, আর এই দিকে ধরে নাও একটা ভেক্টর হচ্ছে কিউ। তাহলে আমরা একটা ডান হাতি যে নিয়ম ওইটা দিয়ে করতে পারি, অথবা ওই ডান হাতি স্ক্রু নিয়ম ওইটা করতে পারি। আমি মেইনলি প্রিফার করি হচ্ছে ডান হাতি, ওই যে বৃদ্ধাঙ্গুল এভাবে ঘুরে যেটা করে। দেখো পি ভেক্টরের দিকটা এদিকে না, ঠিক আছে, আর কিউ ভেক্টর এদিকে, তাহলে লব্ধিটা কোন দিকে যাচ্ছে, দেখো এইদিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এই যে থাম যেদিকে ডিরেকশনাল, ওই দিকে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটার লব্ধিটা হবে, ঠিক আছে। এটা কিন্তু আলটিমেটলি এইভাবে না, এটা এইভাবে উঠে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওই যে ইটার মানটা আসলে, মানে ইটার দিকটা, ডিরেকশনটা কোন দিকে, ঠিক আছে। তো এটা তোমরা এভাবে জানতে পারো। ভেক্টরের গুণন বা ক্রস গুণন, ঠিক আছে, এগুলো আমরা বলে ফেলছি যে ডান হাতি স্ক্রুর দিকে আমরা এটা স্ক্রুটা যদি এই দিক থেকে এদিকে ঘুরাই আমরা, ঠিক আছে, তাহলে উপরের দিকে উঠে আসবে না। এই দিক থেকে যদি তুমি এদিকে ঘুরাও একটি স্ক্রু, তাহলে কি উপরের দিকে উঠে আসবে, তাহলে উপরের দিকটাই হচ্ছে তার ডিরেকশন, অথবা তুমি বৃদ্ধাঙ্গুলের দিকটাকে বলতে পারো। আচ্ছা, এই যে আমরা এটা বলে ফেলছি যে আলফা 0 হইলে তোমার কি হবে বলো, সাইন থিটার মানটা 0 হয়ে যাবে, মানে সাইন আলফার মানটা 0 হইলে পরস্পর সমান্তরাল হবে, মানে সমান্তরালে আমরা কি করি, ডট ক্রস প্রোডাক্টে 0 ধরে নেই। আচ্ছা, এরপরে দেখো আমরা অলরেডি দেখো এখানে কিছু নিয়ম আছে ভেক্টর গুণনের নিয়ম। ক্রস গুণফলের মধ্যে তুমি কখনোই ভেক্টরের যে বিনিময় বিধি ওটা সে মানবে না। যেমন পি ক্রস কিউ আর কিউ ক্রস পি সেম হবে না, তখন আমাদের কি করতে হবে, মাইনাস সামনে আনতে হবে, মানে ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো দুটি মানে তিনটা ভেক্টর সমতলী হওয়ার শর্ত কি, সমতলী হওয়ার শর্ত হচ্ছে এই যে এটা, এবং এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এ ডট বি ক্রস সি, এটাকে আমরা কিভাবে বের করব, ওই যে আমরা নির্ণায়ক দিয়ে বের করে ফেলবো। ধর তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি, তারপর তুমি যদি এভাবে বের করতে চাও, মানে দুইটার ক্রসের সাথে একটা ডট প্রোডাক্ট আর কি, বুঝছো? এটা কিভাবে হবে, এটা হবে যে সিম্পল এইভাবে। ধরো এখানে আমাদের এর মান দেওয়া আছে হচ্ছে 2i 2j প্লাস 2k, বি এর মান দেওয়া আছে ভাবে তুমি 2 2 2 3 3 3 সহগুলা বসাবা, ঠিক আছে। বসিয়ে তুমি হচ্ছে নির্ণায়কের যেভাবে নরমাল সমাধানটা করো, তোমরা হায়ার ম্যাথ অলরেডি এগুলো পড়ছো কিভাবে নির্ণায়কের সমাধানটা করতে হয়, ঠিক সেম ভাবে তুমি করে ফেলবা। করে যদি তুমি 0 পাও, তার মানে কি তিনটা ভেক্টর সমতলীয়, ঠিক আছে। আচ্ছা,
তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের কনসেপ্ট। নদী ছাতা কিভাবে ধরতে হয় ওই কনসেপ্টে একটু বাদ আছে, ঠিক আছে? আমরা ওটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখবো। আর আমাদের বাকি থাকবে হচ্ছে ক্যালকুলাসের পার্টটা, ঠিক আছে? তো এই ক্যালকুলাসের পার্টটাও আমরা নেক্সট দিন দেখবো। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। তো সবাই ভালো করে পড়ো, বোঝো, এবং যদি কোনো প্রবলেম হয় তো গ্রুপে জানাতে পারো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।